করবে। তো আমরা কি শুরু করে দাও। হ্যাঁ অনির্বাণদা একটু স্যার কি জয়েন করেছেন? হ্যাঁ শুরু করে দাও। আচ্ছা আমার মনে হয় অনির্বাণদা একটু যদি মানে আমাদের স্যারকে ইনভাইট করো বলার জন্য। হ্যাঁ অনির্বাণদাকে আমি প্রথমে মানে good afternoon to all my beloved learners out here. I'm so happy that in large number you are joining. So এবারে আমরা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আজকে আলোচনা, ডিসার্টেশন, যেটা সবাইকারই একটা আমরা সবাই ভাবি যে কিভাবে হবে, কিন্তু ব্যাপারটা খুবই ইজি, শুনলে আজকে বুঝতে পারবে। তো আমি একটু আমাদের ডিরেক্টর এসপিএস প্রফেসর অনির্বাণ ঘোষ এখানে আছেন, আমি ওনাকে আগে একটুখানি আমাদের মানে প্রেলিউডটা আর কি, মানে কিভাবে আমরা করব সেই মানে যে টেকনিক্যাল যে ইস্যুস গুলো আছে সেটা যদি উনি আমাদের সাথে একটু শেয়ার করেন, তারপরে আমরা মানে মানে প্রসেসটা নিয়ে আমরা আলোচনা করব। তো ক্যান উই হিয়ার ফ্রম ইউ অনির্বাণদা? আই ওয়েলকাম ইউ। হ্যাঁ, গুড আফটারনুন। ধন্যবাদ। এখানে উপস্থিত আছে আমাদের সোশ্যাল ওয়ার্কের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর শ্রীমতী কস্তুরী সিনহা ঘোষ, শ্রী মনোজিৎ গড়াই, শ্রী কল্যাণ সান্যাল মহাশয় আমাদের মধ্যে উপস্থিত আছেন, এবং আমার প্রিয় শিক্ষার্থী বন্ধু। এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি আমাদের পার্টিসিপেন্টস প্রায় 475। আমাদের এখানে লিমিট করা আছে 500, সুতরাং আমরা 500 পর্যন্ত এখানে নিতে পারবো। এই জন্য 500 এর বেশি হয়ে গেলে তারা ইউটিউবের থ্রু দিয়ে এই প্রোগ্রামটা শুনতে পারবে, তবে ইন্টারঅ্যাক্ট করতে পারবে না। জুমে যারা প্রেজেন্ট থাকবে আপ টু 500 তারাই একমাত্র ইন্টারঅ্যাক্ট করার সুযোগ পাবে, কিন্তু যারা ইউটিউবে থাকবে তারা শুনতে পারবে, হয়তো ইন্টারঅ্যাক্ট করতে পারবে না। তাতে অসুবিধা হওয়ার কথা নয়, কারণ আমরা আজকে যে উদ্দেশ্য নিয়ে আজকে বসেছি সেটা হচ্ছে ডিসার্টেশন তৈরি করা, ডিসার্টেশন রিপোর্ট। একটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এমএসডব্লিউ কোর্স কারিকুলাম যে তৈরি হয়েছে তার একটা গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে ডিসার্টেশন। এটা যেহেতু পার্ট 2 হচ্ছে, সুতরাং প্রত্যেকেরই একটা অভিজ্ঞতা হয়েছে ফিল্ড রিপোর্ট কিভাবে তৈরি করা হয়। সেই একই প্রিন্সিপালে আমরা ডিসার্টেশনটাও কিভাবে তৈরি করব তার জন্যই আজকে ওয়ার্কশপ। এখানে আমাদের মনে রাখতে হবে যে ডিসার্টেশনটা যে আমরা করছি, একটা রিপোর্ট যে বানাচ্ছি সেটা কার উপরে হচ্ছে। হ্যাঁ, আগে আমরা যখন প্যান্ডেমিকের আগে যখন আমরা করতাম এই কাজগুলো, তখন বিভিন্ন জায়গায় গিয়ে কাজগুলো করা হতো, বিভিন্ন ফিল্ডে গিয়ে কাজগুলো করা হতো, এবং সেখানে স্টাডি করে একটা রিপোর্ট জমা দেওয়া হতো নির্দিষ্ট ফরম্যাটে। সেই জায়গাটা একই আছে, ডিসার্টেশন তৈরি করতে হবে এবং জমা দিতে হবে, এই বিষয়গুলো একই আছে, কিন্তু এই প্যান্ডেমিকের জন্য আমরা কিভাবে তৈরি করব তার জন্যই এই অনুষ্ঠান, এই প্রোগ্রাম করা হচ্ছে। এবং সেখানে আমাদের মাথায় রাখতে হবে বা খেয়াল রাখতে হবে, আমাদের 2019 জুলাই থেকে আমরা কিছুটা পরিবর্তন করেছি। কি সেই পরিবর্তন? ডিসার্টেশন কিভাবে তৈরি করা হবে তার জন্য ওয়ার্কশপ আমরা প্রত্যেক বছরই করছি আমাদের ছাত্রছাত্রীদের জন্য, এবং সেই ওয়ার্কশপের যে সার্টিফিকেট, এই যে ওয়ার্কশপ করছি সেই সার্টিফিকেটটা কম্পালসারিলি ডিসার্টেশন রিপোর্টের সাথে যুক্ত করতে হবে। যদি না থেকে থাকে তাহলে সেই ডিসার্টেশন আমরা অ্যাকসেপ্ট করব না, এটা মাথায় রাখতে হবে। অলরেডি আমাদের 500 রিচ করে গেছে, হয়তো অনেকেই জয়েন করার চেষ্টা করছে, কিন্তু লিমিটেশনস এর জন্য জয়েন করতে পারছে না। তাদেরকে আমরা রিকোয়েস্ট করব, যারা আছো বন্ধু বান্ধব তারা তাদেরকে ইউটিউবে শিফট করে দেওয়ার জন্য আমি রিকোয়েস্ট করব, তাহলে তারাও এই প্রোগ্রামটা শুনতে পারবে। এখন পার্ট 2 তে যখন আমাদের ছেলেমেয়েরা আছে, আমাদের ছাত্রছাত্রীরা আছে বা আমাদের শিক্ষার্থী বন্ধুরা আছে, তাদের জন্য এই ডিসার্টেশন তৈরি করা। এখন যারা আমাদের এমএসডব্লিউ পাস করে বেরোবে তারা তো বিভিন্ন এনজিও বা বিভিন্ন সংগঠনে কাজ করবে, তাদেরকে বিভিন্ন রকম রিপোর্ট তৈরি করতে হবে। এই প্যান্ডেমিকের সময় যখন আমরা সকলে গৃহবন্দী, তখন আমরা কিভাবে তৈরি করব? আমরা তো ফিল্ডে যেতে পারছি না বা কোনো অর্গানাইজেশনে যে কাজটা করতে পারছি না, ডেটা কালেক্ট করতে পারছি না, তাহলে কিভাবে আমরা করব? তার জন্য আমরা ডিজিটাল প্ল্যাটফর্মের সাহায্য নিয়েছি। এই ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের ডেটা কালেক্ট করব, এবং সেটাকে কিভাবে রিপোর্ট আকারে তৈরি হবে সেটা আজকে আমাদের এখানে আলোচনা করবেন আমাদের যারা ফ্যাকাল্টি আছেন,
শ্রীমতী কস্তুরী সিনহা ঘোষ আছেন, শ্রী মনোজিৎ গড়াই আছেন, কল্যাণ বাবু আছেন, তারা বলে দেবে। আমরা এতদিন কি করেছি, প্রায়র টু প্যান্ডেমিক আমাদের প্যানেল ছিল, ডিসার্টেশন গাইডের প্যানেল ছিল, বিভিন্ন সারা পশ্চিমবঙ্গ জুড়ে প্যানেল আমরা করেছিলাম। সেই প্যানেলে যারা শিক্ষক শিক্ষিকা থাকতেন তারাই গাইড করতেন। কিন্তু এই সময় কেউ তো বাড়িতে অ্যালাউ করবে না বা কেউ মিটিং অ্যালাউ করবে না। সেই জন্য আমরা বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে আমাদের যারা ফ্যাকাল্টি আছে তারাই অনলাইন সাপোর্ট দেবেন প্রত্যেককে, এবং আমরা গাইডলাইনটা আজকে বা কালকে প্রকাশ করে দেব। বিভিন্ন রিজিয়ন ভিত্তিক যে সমস্ত স্টুডেন্টরা আছে তারা রেসপেক্টিভ ফ্যাকাল্টির সঙ্গে যোগাযোগ করবে এবং ডিসার্টেশন বানাবে। এই হচ্ছে পদ্ধতি। এখন ডিসার্টেশন তো বানাবো এবং জমা দেব ডিসার্টেশন রিপোর্টটা, তার কিছু কিছু নিয়ম আমাদের তৈরি করা হয়েছে যেগুলো মাথায় রাখতে হবে। অনেকে বলে আমি ডিসার্টেশন জমা দিয়েছি, আমি 0 পেয়েছি। এইবারেও ঘটনা ঘটেছে। কেন 0 পেয়েছে তারা? তারা কপি করেছে। সকলে ভাবছে আমরা কিছু বুঝতে পারছি না, কিন্তু খাতাগুলো বা রিপোর্ট গুলো যখন আসছে তখন দেখা যাচ্ছে রিপিট হয়ে যাচ্ছে, হ্যাঁ, কপি হয়ে যাচ্ছে। এক্সের হুবহু ডিটো জমা দিচ্ছে, জেরক্স কপি জমা দিচ্ছে, স্ক্যান কপি জমা দিচ্ছে। এগুলো কিন্তু অ্যাকসেপ্টেড হবে না, এটা মাথায় রাখতে হবে। বারবার বলে দিচ্ছি আমাদের যারা এখানে উপস্থিত আছে বা যাদের বন্ধুরা জয়েন করতে পারেনি জুমের থ্রু দিয়ে, তাদেরকে আমি বলবো তারা যেন এটা মাথায় রাখে যে ডিসার্টেশন রিপোর্ট যেটা বানানো হবে সেটা অরিজিনাল হবে, আমার নিজের হবে, নিজে বানাবো। এবং কিভাবে বানাবো তার জন্য আমাদের ফ্যাকাল্টিরা আছে, ফ্যাকাল্টিরা সাহায্য করবে। তাহলে কপি হলে চলবে না, হাতে লেখা চলবে না। হ্যান্ড রাইটিং হাতে লিখে একটা রিপোর্ট জমা দিয়ে দিলাম, সেটাও অ্যাকসেপ্টেড হবে না। তাহলে আমি কি করব? আমি যে রিপোর্টটা বানাবো সেই রিপোর্টটা হবে অরিজিনাল ইন নেচার, মানে সেটা আর কারোর সাথে মিলবে না, এক হবে না, আমারটা একটাই হবে, ইউনিক হবে। টাইটেল আলাদা হবে, কন্টেন্ট আলাদা হবে, ডেটা আলাদা হবে। তাহলে এগুলো আমাদের মাথায় রাখতে হবে। কপি হলে চলবে না। একই বিষয়ে কোনো কাজ আমরা অ্যাকসেপ্ট করব না। বাংলায় লেখা চলবে, কিন্তু হ্যান্ড রিটেন চলবে না। অর্থাৎ সেটাকে ইংলিশ অথবা বাংলায় টাইপ করে পরিষ্কারভাবে বাঁধাই করে তৈরি করতে হবে। গত বছর আমরা এই প্যান্ডেমিকের জন্য অনলাইন সাবমিশনের জন্য অ্যালাউ করেছিলাম। আগামী যে পরীক্ষাটা হবে সেটাও খুব সম্ভবত অনলাইনেই আমাদের নিতে হবে, কারণ প্যান্ডেমিকের যে অবস্থা, লকডাউনের যে অবস্থা, সেই জায়গায় দাঁড়িয়ে আমরা অফলাইনের কথা ভাবতে পারছি না। আমাদের এই বিষয়ে নোটিশও জারি হয়েছে যে নেক্সট যে টার্মের পরীক্ষা হবে সেটা অনলাইনেই পরীক্ষা হবে, এমসিকিউ বেসড পরীক্ষা হবে, থিওরি পেপার গুলো। তার ডিসার্টেশনটাও আমরা ওইভাবেই নেব। যে গতবারে আমরা গুগল ফর্মের থ্রু দিয়ে নিয়েছিলাম, এইবারেও আমরা গুগল ফর্ম না হলেও ওয়েবসাইটের থ্রু দিয়েও একটা উইন্ডো করে আমরা জমা নেব। সেই জমা নেওয়াটা কিভাবে হবে সেটা আমাদের যখন জমা করব, যখন এক্সামিনেশনের সময় আবার আলাদা করে নোটিশ বেরোবে, সেই নোটিশে সমস্ত পদ্ধতি বলা থাকবে কিভাবে আমাদের এটা আপলোড হবে, এবং সেখানেও একটা নির্দিষ্ট দিন থাকবে, হয়তো 7 দিন বা 5 দিন অ্যালাউ করা হবে 24/7। 5 দিনের মধ্যে আমার কনভেনিয়েন্ট টাইমে আমি জমা দিতে পারবো বা আপলোড করতে পারবো। কারণ একজনের একদিন সমস্যা হতে পারে ইন্টারনেটে, 7 দিন তো আর সমস্যা হতে পারবে না। সেইজন্য আমরা 7 দিন অ্যালাউ করব ওই ডিসার্টেশন ফর্মটা জমা দেওয়ার। তাহলে এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে, এবং একটা লিমিটেশনস থাকবে 10 থেকে 12 পেজের মধ্যে। সেটা আমাদের যারা ফ্যাকাল্টি আছেন তারা বলবেন কিভাবে তৈরি করতে হবে। আমি এটুকুই বলব, বারবার যেটা বলার চেষ্টা করছি, যে সার্টিফিকেট ইস মাস্ট। সার্টিফিকেটটা দিতেই হবে। আজকের যে প্রোগ্রাম অ অ হচ্ছে তাতে আমাদের একটা ফিডব্যাক ফর্ম থাকবে। সেই ফিডব্যাক ফর্ম ফিল আপ করলেই সার্টিফিকেট অটো জেনারেটেড হয়ে যাবে। এখানে আবার অনেকেই কি করে, নিজেদের নাম ভুল করে। যে ফিডব্যাক ফর্মটা যাবে সেই ফিডব্যাক ফর্মে ভালো করে নিজেদের নাম এবং এনরোলমেন্ট নাম্বার, কারণ এই দুটো আমরা ম্যাচ করাবো। আমাদের ডিসার্টেশন রিপোর্ট যেটা তৈরি হবে তাতে এই সার্টিফিকেটটা অ্যাটাচড হবে, যে সার্টিফিকেটে নিজেদের নাম এবং এনরোলমেন্ট নাম্বার থাকবে। So be careful to write your name and enrollment number in the feedback form. এই প্রোগ্রাম চলাকালীনই আমাদের ফিডব্যাক ফর্ম যাবে, তারা সেই ফিডব্যাক ফর্ম জমা দেবে এবং অটো জেনারেটেড হবে। যদি না কেউ পেয়ে থাকে, আমাদের এখানে ইমেল আইডি থাকবে, সেই ইমেল আইডিতে যোগাযোগ করতে হবে যে আমি অমুক তারিখে অ্যাটেন্ড করেছি কিন্তু আমি সার্টিফিকেট পাইনি। টেকনিক্যাল প্রবলেম হতে পারে, সেটাও আমরা অ্যাড্রেস করব, কিন্তু উই হ্যাভ টু প্রুভ ইউর অ্যাটেন্ডেন্স অফ দ্য ওয়ার্কশপ। যারা আজকে পার্টিসিপেট করতে পারেনি তাদের জন্য আমি
আবার চেষ্টা করব এরকম ওয়ার্কশপ করা, কারণ কম্পালসারিলি সার্টিফিকেটটা অ্যাটাচ করতে হবে। যারা আজকে পার্টিসিপেট করছে তাদের আর পরবর্তী যে ওয়ার্কশপ গুলো হবে তাতে অ্যাটেন্ড করার দরকার নেই, কারণ আমরা একই জিনিস আলোচনা করব। যারা আজকে যুক্ত হতে পারেনি, যারা আজ জয়েন করতে পারেনি তাদের জন্য, কারণ তাদের সার্টিফিকেটটা পেতে হবে। সার্টিফিকেট পেতে হলে এই প্রোগ্রাম অ্যাটেন্ড করতে হবে এবং ফিডব্যাক ফর্ম সাবমিট করতে হবে। এই কন্ডিশন গুলো যদি ফুলফিল করে এবং ডিসার্টেশন রিপোর্টটা যদি টাইমলি সাবমিট করে, তবেই তার পুরো প্রসেসটা কমপ্লিট হবে। আমি এটুকুই বলে শেষ করব এবং সকলকে শুভেচ্ছা জানাবো এবং এই ওয়ার্কশপের সাফল্য কামনা করে আমি শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ অনির্বাণদা। আর আমি বেসিক্যালি দেখো আমরা কিভাবে এই ওয়ার্কশপটা আজকে করব সেটা একটু বলে দিই। এইটা ডিসার্টেশন ইজ অল অ্যাবাউট ইউর রিসার্চ, মানে তোমরা যে রিসার্চ অ্যাক্টিভিটি করবে সেটারই হচ্ছে ডিসার্টেশন, সেটাই রিপোর্টটা যেটা লিখবে সেটা ডিসার্টেশন রিপোর্ট, থিসিসটা। নাও এই যে লেখার পদ্ধতি যেটা আছে, মানে কিভাবে হাউ উইল ইউ গো অ্যাবাউট, এটা একটা ব্যাপার। এই এই জায়গাটাতে আমি একটু বলবো। তার সাথে মানে মানে রাইটিং এর ব্যাপারে ইন্ট্রোডাকশন, অবজেক্টিভ, এইভাবে কিভাবে চয়ন করবে এই পার্টটা আমি ডিল করব। রেশনাল অফ দ্য স্টাডি এটা আমি ডিল করব। আর তারপরে রিভিউ অফ লিটারেচার, কিছুটা মেথোডলজি আমিও করব, কিছুটা মেথোডলজি পার্টটা মনোজিৎ স্যারও করবেন। মানে ফাইন্ডিংস কি করে, মানে ওগুলোকে ডেটা অ্যানালিসিস এর পার্টটা এগুলো মনোজিৎ স্যার আছেন, উনি করবেন। এবং পুরো ফাইনাল এই ব্যাপারটাকে সাম আপ করে দেবেন কল্যাণ স্যার। তো এবার বেশি আমি সময়টাকে আমি মানে নষ্ট না করে লেট আস স্টার্ট উইথ দ্য অ্যাকচুয়াল পার্ট। তো এই প্যান্ডেমিক সিচুয়েশনে যেটা আমাদের স্যার অনির্বাণ স্যার আমাদের এক্ষুনি একটু আগে শেয়ার করলেন যে তোমাদের সেফটিটা খুব দরকার আমাদের জন্য, ইজন্ট সো? সো তোমাদেরকে আমরা এই অবস্থায়, আমরা যেমন তোমরা লাস্ট ইয়ারও ফিল্ডে করলে, উই ক্যানট অ্যালাউ ইউ টু বি এক্সপোজ টু দ্য ভাইরাস, তাই না? তাই জন্য হোয়াট উই আর প্ল্যানিং, আমরা যে প্ল্যানিংটা আমাদের এই হচ্ছে যে এখানে তোমরা সেকেন্ডারি অ্যান্ড মানে প্রাইমারি সেকেন্ডারি ডেটা দুটোর বেস করেই আমরা অপশনটা এবারে রাখা হয়েছে। যেমন কিন্তু আদারওয়াইজ ইন নর্মাল সার্কামস্টান্সেস আমরা সেকেন্ডারি ডেটার উপরে আমরা কাজ খুব একটা আমাদের হয় না, খুব একটা মানে হয় না, বিকজ সোশ্যাল ওয়ার্ক একটা ফিল্ড ওরিয়েন্টেড একটা কাজ। কিন্তু যেহেতু এখন সিচুয়েশনটা ভালো নয়, সেই জন্যই আমরা সেকেন্ডারি ডেটার উপরেও কাজটা আমরা অ্যাকসেপ্ট করব। তো আশা করি তোমরা পার্ট 1 এর মানে পেপার 6টা পড়ার পরে তোমরা আশা করি তোমরা জানো হোয়াট ইজ সেকেন্ডারি ডেটা এন্ড হোয়াট ইজ প্রাইমারি ডেটা। ইয়েস অর নো? চ্যাট বক্সে যদি লেখো ইউ নো হোয়াট ইজ সেকেন্ডারি ডেটা, ইয়েস অর নো? ওকে, তাও আমি একটু বলে দিচ্ছি। সেকেন্ডারি ডেটা হলো মানে প্রাইমারি ডেটা অ্যাজ দ্য নেম সাজেস্ট। প্রাইমারি মানে কি, যখন আমি সরাসরি যখন আমরা ফিল্ডে চলে যাচ্ছি, ফিল্ডে গিয়ে যখন আমি ডেটা কালেক্ট করছি, দ্যাট ক্যান বি এনি ওয়ে, মানে তোমার কোয়ালিটেটিভ কোয়ান্টিটেটিভ যা মেথডেই হোক না কেন, আমি যেভাবেই করি না কেন, তাহলে আমরা সেইটাকে আমি সরাসরি আমার রেসপন্ডেন্টের কাছে চলে যাচ্ছি। এবার আর রেসপন্ডেন্টের কিংবা উত্তরদাতার কাছ থেকে যখন আমরা মানে ডেটাটা কালেক্ট করছি, আর সেকেন্ডারি ডেটা হয়ে যাচ্ছে তোমার পুরো, যেটা আমরা কোথাও যাচ্ছি না কিন্তু অল অ্যাভেলেবল, যে জার্নালস, আর্টিকেলস, কোনো কেস স্টাডিজ, ইনফ্যাক্ট কোনো নিউজ পেপার্স থেকে কিংবা যেগুলো অ্যাভেলেবল অলরেডি, যার বিশ্লেষণ হয়ে গেছে, সেরকম কোনো অ্যানালিটিক মানে অ্যানালাইজড হয়ে যাওয়া কিছু যে কাজকর্মগুলো আছে, সেইখান থেকে সেইগুলোকে আমরা আবার অ্যানালাইজ করছি। ঠিক আছে, আমরা এবারে একটা কন্টেন্ট অ্যানালিসিসেরও একটা কথা এখানে চলে আসছে। তো সব শুদ্ধ মিলিয়ে অলরেডি যে কাজগুলো হয়ে গেছে সেকেন্ডারি, মানে কারোর একজন অলরেডি সেই তার উপরে প্রাইমারি কাজ করে ফেলেছে, তোমরা সেকেন্ডারি কাজটা করছো, মানে সামথিং হুইচ হ্যাজ অলরেডি বিন ডান প্রিভিয়াসলি আর্লিয়ার, ওই কাজটা হয়ে গেছে। তোমরা এর পরে তারপরে তোমরা যখন ওই কাজটাকে টেক আপ করছো, মানে ইন দ্য সেন্স দ্যাট এভরিথিং ইজ রেডি, তুমি সেই ডেটাটাকে অ্যানালাইজ করছো। ঠিক আছে, তাহলে দিস ইজ সেভিং ইউ ফ্রম গোয়িং আউটসাইড
and getting in contact with the with the respondent. তুমি ডিরেক্ট কন্টেন্ট মানে কন্ট্যাক্টে আসছো না রেসপন্ডেন্টের, কিন্তু তা সত্ত্বেও বাড়িতে এখন কি, এখন তো নানান রকমের তুমি ওয়েবসাইট থেকে বলো, এখন কত গুগল স্কলার্স থেকে বলো, বিভিন্ন রকমের বইপত্র বলো, সবই কিছু তুমি এখন ডাউনলোড করে পড়তে পারো ওয়েবসাইট। থিং ইজ দ্যাট তোমাকে সোর্স গুলো ঠিকঠাক করে, রেফারেন্সিং গুলো ঠিকঠাক করে দিতে হবে, কোত্থেকে তোমরা সোর্সটাকে নিয়েছো প্রপারলি এটাকে রেফারেন্সিং করে তুমি যদি করো, তাহলে তোমার যে প্লেগরিজমের ব্যাপারটা আছে সেটা তাহলে তোমার হবে না। ইউ ক্যান অ্যাভয়েড ইয়োরসেলফ অর ইউ ক্যান সেভ ইয়োরসেলফ ফ্রম বিং into the trap of being plagiarism এর ট্র্যাপ থেকে তুমি বাঁচতে পারবে যদি তুমি ঠিকঠাক রেফারেন্স দিয়ে দাও। তো এটা একটা ব্যাপার। তো সেকেন্ডারি ডেটা ইজ অল অ্যাবাউট collecting data from available journals, articles, books, কোনো লিটারেচার। তো সেখান থেকে যখন তুমি নিচ্ছ সেটাকেই হয়তো আমি এটা বোঝাচ্ছি, মেথোলজিতে যখন আবার আসবো তখন এটাকে আরো ভালো করে বোঝাচ্ছি, কিন্তু এটাই হচ্ছে ব্যাপার। তো আমরা এখানে এই স্কোপটাকেই তাই জন্য ওপেন রেখেছি যে ইউ ক্যান ইদার গো ফর সেকেন্ডারি ডেটা অর প্রাইমারি। প্রাইমারিতেও হলেও প্রাইমারি ডেটাও যদি তোমরা নাও, তো সেই ক্ষেত্রেও কিন্তু আমরা সাজেস্ট করব যে তোমরা ওভার টেলিফোন কোনো যখন কেস স্টাডিজ নিতে পারো, কিংবা গুগল ফর্ম তৈরি করে নিতে পারো, সেইভাবে তোমরা সার্কুলেট করে, অর ওভার ফোন তোমরা হয়তো মেলে পাঠিয়ে দিলে, তারপরে সেইভাবে তোমরা মানে তোমাদের ইন্টারভিউ শিডিউল গুলো ভরিয়ে নিতে পারো তোমাদের এর থেকে, রেসপন্ডেন্ট থেকে। আর মোটামুটি ধরো যদি কোয়ালিটেটিভ রিসার্চ করো, মানে যদি কেস স্টাডি নাও, তাহলে মোটামুটি 5টা কেস নিলেই হয়ে যাবে। আর যদি তোমরা সেকেন্ডারি ডেটার সরি যদি তোমরা মানে স্যাম্পলিং করে যদি কাজ করতে চাও, মানে তোমার কোয়ালিটেটিভ কোয়ান্টিটেটিভ যদি করতে চাও, তাহলে মোটামুটি ওই ধরো 30টা ডেটা এনাফ। ওকে, সো দিস ইজ অ্যাবাউট দিস, মানে এটা মানে মোটামুটি একটা আন্দাজ দিলাম। এইবারে লেট আস ডিরেক্টলি কাম আপ টু দি ডিসার্টেশন পার্ট। মানে এটা হলো যে তুমি কোন অ্যাপ্রোচটা নেবে, মানে প্রাইমারি সেকেন্ডারি ডেটার উপরে কাজ করবে সেটা তোমার উপরে পুরো নির্ভর, কিন্তু কি ব্যাপারটা কি সেটা আগে বুঝিয়ে দিলাম। এইবারে যখন আমি ডিসার্টেশনটা বোঝাবো তখন তোমাদের কাছে এই জায়গাটা আরো হয়তো ক্লিয়ার হয়ে যাবে আরো বেশি। বাট এনিওয়ে, আমরা তো যখন কোয়েশ্চেন আনসার সেশন রাখবো, তোমরা তখন keep your questions ready so that we can answer you. তো এবার আসি, what is dissertation? Now dissertation is about writing a report on the basis of your research. তুমি যে রিসার্চটা করছো, রিসার্চ মানে তুমি কিছু একটা হয়তো অনুসন্ধান করছো, কিংবা কিছু অলরেডি যেটা আছে সেটাকে টেস্ট করার চেষ্টা করছো। পেপার 6টাকে সবসময় হ্যান্ডি রাখবে, হাতে রাখবে। পেপার 6 ইজ অল অ্যাবাউট ইউর রিসার্চ। তো সেখানে তোমার যে রিসার্চ পোর্শনটা আছে ভুলে খাবে, একদম মানে সেটা ফার্স্ট পেজ থেকে লাস্ট পেজ, এখানে এভরিথিং ইজ ভেরি ভেরি ক্লিয়ারলি মেনশন। সুন্দর করে ওটাকে পড়তে হবে তোমাদের। তো মানে রিসার্চ ভাবার আগে, রিসার্চ করার আগে, তো তার আগে তো বেসিক্যালি তোমাকে তার আগে কি করতে হবে, একটা সুন্দর একটা টাইটেল খুঁজতে হবে। টাইটেল বেসিক মানে কিংবা রিসার্চ টপিক যেটাকে তোমাদের যেটা তোমাদের এরিয়া অফ ইন্টারেস্ট, সেই অনুযায়ী তোমরা একটা টপিক তোমরা নিজেরা আশা করি ভাবছো, বিকজ আমরা কিন্তু আমাদের ক্লাসের মাঝখানে তোমাদের সবসময় বলতে থাকি যে এবার ডিসার্টেশন নিয়ে চিন্তা ভাবনা শুরু করো। তো আশা করি কিছু কিছু অনেকে তোমরা করেওছো আমি জানি, তো আর একটু সিনসিয়ার হতে হবে সবাইকে। সো একটু ভাবনা চিন্তা শুরু করে দিয়েছো অনেকেই, কিন্তু এবারে বলছি হাই টাইম, নাও স্টার্ট থিঙ্কিং অ্যাবাউট ডিসার্টেশনের কি টপিক হবে। নাও what should be the topic of your dissertation? কি রকম হবে টপিকটা? Naturally you are a student of social work, so it has to be a social work topic. অনেকে কি করে, মানে দেখো প্রত্যেক জিনিসে আমি জানি, দেখো সোশ্যাল ওয়ার্ক ইজ বেসিক্যালি an interdisciplinary subject, ঠিক আছে? তো অনেকে ভাবছে যে ঠিক আছে আমি এটা এর উপরে কাজ করব, আমি মানে এরকমও পেয়েছি, বলছি যে টেলারিং এর উপরে কাজ করব। টেলারিং, হাউ কাম টেলারিং be a topic for social work? কিন্তু যদি এইভাবে বলে যে টেলার্সদের যারা টেলারিং করছে হয়তো এই সময় লকডাউন পিরিয়ডে, তখন এদের কাছে কি হচ্ছে, এখন কেউ যাচ্ছে না মানে জামা কাপড় মানে ড্রেস ডিজাইনিং এ কিংবা হোয়াট এভার, তাহলে ওদের লাইভলিহুডটা কি হচ্ছে, তাহলে ওদের সোশ্যাল লাইফটা কিরকম?
ঠিক আছে? So you got to be a little more focused or little more intelligent to to look for the research topic. মানে এমনি এমনি যা পেলাম সেরকম না, সোশ্যাল ওয়ার্ক ইন্টারভেনশনটা কোথায়, সোশ্যাল ওয়ার্কের যে আইডিওলজিস সেটা নিয়ে তোমার কি টপিক, সোশ্যাল ওয়ার্কে কি এমন একটা টপিক নিতে হবে যেখানে তোমরা সোশ্যাল ওয়ার্কের ইন্টারভেনশন দিতে পারো, যেখানে এম্পাওয়ারমেন্টের ব্যাপারটা তুমি দেখছো, মানুষের মধ্যে ক্যাপাবিলিটি অ্যাপ্রোচটা কি আছে সেটা দেখছো, স্ট্রেংথ বেসটা কি, এই যে আইডিয়া, এই যে এলিমেন্টস গুলো আছে কিনা তোমার কাজে সেটা আমরা দেখবো। অনেকে করছে যে আমি একজন আমাকে জিজ্ঞেস করেছে যে ম্যাডাম আমি এই যে অনলাইনে টিচার আর স্টুডেন্টের রিলেশনশিপ নিয়ে একটা ডিসার্টেশন করতে পারি, বাট এটা তাহলে এডুকেশনের ছেলেমেয়েরা করবে, তো আমাদের সোশ্যাল ওয়ার্ক অ্যাপ্রোচটা কোথায় এখানে? তো এই জায়গাগুলোকে একটু ভাবতে হবে। না, গুড দ্যাট ইউ আর কামিং আপ উইথ, এখন তো ভুল করতেই পারি আমরা, এটা নর্মালি আমরা গাইডের সাথে কথা বলে বলে আমরা আরো জিনিসটাকে ওয়াইডেন হবে, আমাদের চিন্তাধারাটা বুঝবো, তো সেই আর কি। তো ইউর টাইটেল শুড হ্যাভ কম্প্রাইজ অফ 3 থিংস। টাইটেলে সবসময়, এটা প্লিজ একদম কান খুলে সুন্দর করে শোনো ব্যাপারটাকে, কি বলছি, টাইটেলের মধ্যে তোমার 3টে জিনিস থাকা দরকার। কি কি 3টে জিনিস থাকবে? তুমি কাদের নিয়ে কাজ করতে চাইছো, কোথায় কাজ করতে চাইছো, আর ইনফ্যাক্ট ওইখানেই তোমার কি অবজেক্টিভটা নিয়ে কাজ করতে চাইছো সেটা যেন স্পষ্ট হয়ে যায়। মানে সাপোজ আমি বলছি যে তুমি সুন্দরবন এলাকায়, তাহলে এখানে এরিয়াটা হয়ে গেল সুন্দরবন এলাকায় ইয়াস প্রভাবিত মৎস্যজীবীদের নিয়ে একটি গবেষণা। তাহলে আমি কি কি করছি এখানে, আমি কোথায় কাজটা করতে চাইছি, মানে এরিয়াটাকে আমি বলে দিচ্ছি, কাদের নিয়ে কাজ করতে চাইছি কিনা, যারা মৎস্যজীবী, আর আমার অবজেক্টিভটা কি, তারা ইয়াস প্রভাবিত যারা মৎস্যজীবীরা তাদের লাইফস্টাইলের উপরে আমি কাজ করতে চাইছি, লাইভলিহুড। তো এইভাবে মানে তোমাদেরকে কি করতে হবে, একটা টাইটেল যখন আমি খুঁজবো সেখানে মানে যেটা করব সেখানে সোশ্যাল ওয়ার্ক ইন্টারভেনশনটা কি দেখাতে চাইছি সেটার অবজেক্টিভটা যেন ক্লিয়ারলি আমি ওখানে বলে দেব, কাদের নিয়ে মানে কারা আমার টার্গেট গ্রুপ সেটা যেন আমি ওখানে আমার অবজেক্টিভের টাইটেলের মধ্যে থাকে, এবং কোথায় আমি কাজটা করতে যাচ্ছি। তো দিস 3 থিংস শুড বি স্পেসিফিক্যালি, কিংবা দক্ষিণ 24 পরগনার এই এলাকায় এই এই গ্রুপটার এই ক্যাটাগরির মানুষের উপর হেলথ কন্ডিশনটা কি সেটা দেখাতে আমি তার নিয়ে একটি গবেষণা। সো আই থিঙ্ক দিস ইজ ক্লিয়ার, মানে এটা খুব ক্লিয়ারলি তোমরা থাকবে, মানে এটা বুঝবে যে হোয়াট আর উই সাপোজ টু ডু, আমি আমার টাইটেলে যেন এই 3টে জিনিস খুব ক্লিয়ারলি আমার যেন মেনশন থাকে। ওকে, এটা হলো আমাদের টাইটেল। নেক্সট আমি কিভাবে করছি, মানে আমার ইন্ট্রোডাকশনটা কি থাকবে, আমার ইন্ট্রোডাকশনে কি কি লিখতে হবে, সেটা লিখবো আমি কি কি আমার ইন্ট্রোডাকশনে আমি লিখছি যে আমি কি নিয়ে কাজটা করতে চাইছি। মানে তার আগে আমি আরেকটা কথা বলি, যে যদিও রিভিউ অফ লিটারেচার আমাদের মনোজিৎ স্যার বলবে, কিন্তু এখন যেটা ইম্পর্টেন্ট হচ্ছে যে কাজটা শুরু হওয়ার আগে তোমাকে ওই বিষয়, তোমার কাজের গবেষণার বিষয় যারা আগে যে কাজগুলো হয়ে গেছে তা সেই কয়েকটা মেটেরিয়ালস তোমাদের পড়াশোনা করে ফেলতে হবে, একটা দুটো মেটেরিয়ালস, একটা দুটো জার্নালস, এই যেটা যার বিষয়ে তোমরা কাজ করতে চাইছো তার বিষয়ে মেটেরিয়ালস গুলো তোমরা যেন সংগ্রহ করতে শুরু করে দাও, পড়াশোনা শুরু করে দাও। তো সেটা হচ্ছে মেইন, আগে হচ্ছে মানে কাজটা হচ্ছে যেটা নিয়ে তুমি কাজটা করতে চাও সেটার একদম আপাত মস্তক পড়াশোনা শুরু করে দাও। কেন এই ওয়ান্স ইউ আর রেডি উইথ ইউর রিভিউ অফ লিটারেচার, তাহলে তোমার মেথোডোলজি ঠিক করতে পারবে, তোমার ইন্ট্রোডাকশনটা লেখার কাজ শুরু করতে পারবে, এবং অবজেক্টিভ গুলো ফ্রেম করতে পারবে। তো ইন্ট্রোডাকশনে বেসিক্যালি তোমার যেই মানে যেই প্রবলেমটার তুমি যেটা, কিংবা প্রবলেম বলো কিংবা যেই টপিকটা তুমি যেটা চুজ করেছো, তো সেইটার বিষয়ে তোমরা আগে মানে তার একটা মানে মানে কি বলবো, একটা ভূমিকা লিখতে হবে। তো ভূমিকাতে কি আসবে, যত পারো তুমি এখানে যতটা পারা যায় স্ট্যাটিস্টিক্যাল রিপোর্টস
তুমি এখানে দিতে পারো, যাতে ওই ব্যাপারটাকে মানে কতটা এক্সটেন্ড অফ দ্যাট প্রবলেম এটা তুমি বোঝাতে পারবে। জন্য যতটা পারা যায় স্ট্যাটিস্টিক্যাল ডেটা, স্ট্যাটিস্টিক্যাল ইনপুটস গুলো এখানে যেন থাকে। তারপরে এই ব্যাপার নিয়ে যদি কোনো আইন মহিলাদের উপরে একটি গবেষণা, ঠিক আছে। তো এবারে যদি ডোমেস্টিক ভায়োলেন্সের যদি যে অ্যাক্টটা আছে, মানে 2005-এর যে অ্যাক্ট আছে, তোমরা সেটা ওখানে লিখতে পারো। কিংবা স্কুল ড্রপ আউটস নিয়ে অনেকে যদি চিন্তা করো, যে কেন স্কুল ড্রপ আউট হচ্ছে ও তার সমস্যাটা কি, এই নিয়ে কেউ যদি বের করতে চাও, তাহলে সে RTE অ্যাক্টের বিষয়ে লিখবে। যদি কেউ চাইল্ড ম্যারেজ নিয়ে কাজ করতে চায়, তাহলে সে চাইল্ড, জানো তো লকডাউনের মধ্যে ডোমেস্টিক ভায়োলেন্স বেড়েছে, চাইল্ড ম্যারেজের রেটস গুলো বেড়েছে। তো নানান রকমের মানে মানে জায়গাগুলো, টপিকস গুলো আছে যেগুলো নিয়ে কাজ করতে চাও। তো তার রিলেটেড যা আইন আছে সেইগুলো তোমার মানে ইন্ট্রোডাকশনে যাবে, লিখতে হবে। আর তার সাথে তোমাদের একটা থিওরি লিখতে হবে। মানে কি থিওরির ওপরে আমি মনে আমার যদি যারা আমার লাস্ট ক্লাস গুলো অ্যাটেন্ড করেছো, আমি যখন পেপার 12 এর ক্লাস যেগুলো নিচ্ছিলাম, তখন আমি কয়েকটা থিওরিজ তোমাদের সাথে আলোচনা করেছিলাম, আর বলেও ছিলাম যে এই থিওরিজ গুলোকে একটু ভালো করে পড়বে, কারণ এই থিওরিজ এ বেস করেই তোমরা তোমাদের ডিসার্টেশনটাকে তোমরা করতে পারো, তোমরা ডিসার্টেশনের মানে প্লিন্থটা, মানে বেসটা তুমি তৈরি করতে পারো। সো ইউ শুড বি ভেরি থারো উইথ দ্য থিওরিজ, কোন থিওরিটা নিয়ে তুমি কাজটা করছো, তো সেই থিওরিটা, ওকে, ওইটা তোমার যেন ইন্ট্রোডাকশনে থাকে। আর আমি এটাও একটা কথা তোমাদের বলে দিই, ভালো ডিসার্টেশনের টপিক তোমরা যদি চাও, আমি বলেছি যেটা পেপার 11, পেপার 13, পেপার 14, পেপার 11, পেপার 13, পেপার 14, এই কটা পেপার খুব ভালো করে একবার তোমরা পড়বে। পেপার 6 তো পড়ছোই, তাহলে তোমরা কিন্তু অনেকগুলো টপিকস এর মধ্যে থেকেই পেয়ে যাবে। আর এই ছাড়া তো আমরা যখন ডিসকাস করব নানান রকম মানে ডিসকাশনের, তোমরা তোমাদের নিজের মাথার থেকেও অনেক তোমরা টপিকস বের করতে পারবে। তো সেই আর কি, সেইগুলো আমরা নিয়ে আমরা একটা কিছু, মানে যখন আমরা মানে যে যার সুপারভিশনের আন্ডারে থাকবে, আমরা তো বলেই দেবো কিভাবে ওটাকে ফ্রেম করবে। তো এটা গেল তোমাদের ইন্ট্রোডাকশনের ব্যাপার। তারপরে তোমার আসছে যেটা রিভিউ অফ লিটারেচার, তো মনোজিৎ স্যার মানে বড় করে বলবেই। তারপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে রেশনাল অফ দ্য স্টাডি, মানে তুমি যে একটা গবেষণার যে টপিকটা চুজ করেছো, কেন করেছো, তার মূল উদ্দেশ্যটা কি। মানে উদ্দেশ্য বলতে তুমি তো অনেকগুলো টপিক, তোমার কি এমন মনে হলো যে, কেন মনে হলো যে এই পার্টিকুলার টপিকটা নিয়ে আমরা কাজ করব, তো সেইটা রেশনাল, মানে যৌক্তিকতা। তাহলে ফার্স্ট আমার টপিকটা কি কি হলো, প্রথম হচ্ছে ইন্ট্রোডাকশন, দ্যাট ইজ তোমার ভূমিকা। তারপরে আমরা আসছি যৌক্তিকতা, যুক্তিকতাতে মানে কেন করতে চাইছি একটা পার্টিকুলার টপিক। মানে আমি বললাম, আমি যেমন বললাম যে ডোমেস্টিক ভায়োলেন্স এর উপরে আমি কাজটা করতে, এই গবেষণাটা করা, আচ্ছা আমি দিয়ে কখনো হবে না, এটা সবসময় থার্ড পার্সনে লিখবে, হ্যাঁ, ডিসার্টেশন সবসময় থার্ড পার্সনে লিখবে। তো এটা নেওয়া হয়েছে কারণ এর থেকে আমরা বুঝতে পারবো যে মানে পার্টিকুলারলি যে লকডাউন পিরিয়ডে কিরকম ডোমেস্টিক ভায়োলেন্সের যেমন এটা হারটা বেড়েছে, তো এর কারণগুলো খুঁজে বার করার জন্য আমরা এই পার্টিকুলার গবেষণাটি আমরা নিয়েছি। তো মানে অনেক তোমার যা যুক্তি হবে, যেটা তোমার টপিকের অনুযায়ী তোমরা সেটাই তোমাদের যৌক্তিকতাতে যাবে। ওকে, এটা হলো যৌক্তিকতা। তারপরে আসছি আমি আসলটা, এটা হচ্ছে অবজেক্টিভ অফ দ্য স্টাডি। এটাই হচ্ছে হার্ট, মানে অবজেক্টিভটাই তোমার বেসিক্যালি, অবজেক্টিভটা যদি তোমার ঠিকঠাক তুমি ফ্রেম করে নাও, তাহলে কিন্তু তোমার মানে টুলস গুলো, কোয়েশ্চেন্স গুলো, এর যে বেসিসে তুমি যদি কোনো কোয়েশ্চেন করতে চাও, কিংবা যা তোমার মানে রিসার্চ কোয়েশ্চেন্স গুলো এখান থেকেই তোমার আসবে। তাই জন্য ইউ শুড বি ভেরি ক্লিয়ার অ্যাবাউট ইউর অবজেক্টিভ। অবজেক্টিভ এখানে কি কি বলতো, মানে তুমি কি খুঁজে বার করতে চাইছো, কি এক্সপ্লোর করতে চাইছো। এখানে মানে তোমার ভাষাটা, অবজেক্টিভ বেশি লিখবে না, 3 থেকে 4টে অবজেক্টিভ করবে, বেশি অবজেক্টিভ লেখার কোনো এ নেই। অবজেক্টিভে বেসিক্যালি তোমরা যেটা মানে কি, এই ধরো এই কারণগুলো, শিশু মানে ভ্রূণ হত্যার কারণগুলো বের করা, হ্যাঁ,
কি মানে একটি মানে কি ধরনের কোন পরিবার, কি ধরনের পরিবারেরা এই ভ্রূণ হত্যার মানে মানে তারা এই 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 জায়গায় যাচ্ছে, মানে সেলফ সেক্স ডিটারমিনেশন টেস্ট করাতে কারা, কোন কি ধরনের পরিবার এগিয়ে আসছে। তো মানে এখানে কি তুমি কি বার করতে চাইছো, কিংবা অনলাইন মানে কিংবা ড্রপ আউট, স্কুল ছুটের কারণ কি, কোন কি ধরনের বাচ্চারা স্কুল ছুট হচ্ছে, যারা স্কুল ছুট হয়ে যাচ্ছে তারা কি ধর কি কি তারা তারা কি করে, মানে তারা কি চাইল্ড লেবার হয়ে যাচ্ছে, এটা এটা নিয়ে যদি করতে চাও তাহলে এইভাবে তোমার মানে তোমার কি কোয়েশ্চেন্স গুলো, কেন, কি কি হচ্ছে, কেন হচ্ছে, এটা দেখা। তো এটা হচ্ছে অবজেক্টিভ অফ দ্য স্টাডি, মানে কি তুমি কি বার করতে চাইছো, তুমি কি খুঁজে বার করতে চাইছো, একদম মানে ডিটো কিছু কয়েকটা জাস্ট লাইনে তিন চারটে অবজেক্টিভ, জাস্ট সেন্টেন্স, ভেরি ভেরি শার্প, ভেরি ভেরি ক্রাঞ্চি, একদম যেটাকে মানে একদম এইটাই, এর থেকে আর বারে কোনো অবজেক্টিভ হতে পারে না। খুব সুন্দর করে একটা স্ট্রেট ফরওয়ার্ড তিন চারটে অবজেক্টিভ তোমাদের লিখতে হবে। সো দিস ইজ অবজেক্টিভ, মানে গবেষণার লক্ষ্য কিংবা গবেষণার যে তোমার উদ্দেশ্য। তাহলে আমরা কি কি ডিসকাস করলাম, আগে বললাম ইন্ট্রোডাকশন, আগে টাইটেলটা বললাম, তারপরে বললাম ইন্ট্রোডাকশন, ইন্ট্রোডাকশনে কি কি যাচ্ছে, ইন্ট্রোডাকশনে আমি কি মানে যেটা নিয়ে আমি কাজটা করতে চাইছি তা সেটার ব্যাপারে একটু বলা, মানে তার যদি ডেফিনেশন থাকে, তার যদি মানে ধরো ধরো চাইল্ড ম্যারেজ বললাম, তাহলে হু ইজ আ চাইল্ড, চাইল্ড ম্যারেজ বলতে কি বুঝি, এক্সটেন্টটা কি, কতটা মানে কত পার্সেন্ট বাচ্চা আমাদের দেশে হয়ে যাচ্ছে, কি কি আইন আছে, এবং তার সাথে যদি কোনো থিওরি থাকে সেই থিওরি গুলো দেবো। তো সেটা আমার চলে যাচ্ছে ইন্ট্রোডাকশনে। আর খুব ছোট করেই করতে হবে, 1-1.5 পাতার মধ্যে তুমি ইন্ট্রোডাকশনটা লিখলে, তারপরে তুমি হাফ পাতার মধ্যে তোমার অবজেক্টিভ চলে আসছে, ন্যাশনাল চলে আসছে। তো এটা খুব মানে খুব শর্টে কাজটা করতে হবে, তো তাই জন্য বলছি। আর খুব দেখবে, আর যখন নিজে কাজটা করবে তো একটা ফ্রেশ নিজের কাজ করে তোমাদের নিজেরও একটা আনন্দ পাবে, এদিক ওদিক থেকে না কপি করে। তো জাস্ট ট্রাই টু বি ভেরি সিনসিয়ার ইন ইউর ওয়ার্ক। তো এ হলো। তারপরে তো মানে রিভিউ অফ লিটারেচারটা ভালো করে তোমাকে স্যার বোঝাবে, মনোজিৎ স্যার বোঝাচ্ছেন। আর তার সাথে আছে তোমার মেথোডোলজি। মেথোডোলজিটা আবার এখানে বলছি, যে অ্যাপ্রোচটা যে নেবে সে সেরকম হবে, যা যে প্রাইমারি ডেটা নেবে তো সেরকম করে সে লিখবে যে তার সে আগে রিসার্চ ডিজাইনটা লিখতে হবে। তোমার রিসার্চ ডিজাইনটা কি, ইদার ইট ইজ এক্সপ্লোরেটরি ইন নেচার, ডিসক্রিপটিভ ইন নেচার, এক্সপেরিমেন্টাল ইন নেচার, সেটা তোমাদের লিখতে হবে মেথোডোলজির মধ্যে। তারপরে অ্যাপ্রোচটা কি, ইদার কোয়ালিটেটিভ অর কোয়ান্টিটেটিভ, কোয়ালিটেটিভ হলে তোমাকে লিখতে হবে যে তোমার কেস স্টাডি মেথডে করেছো, আর কোয়ান্টিটেটিভ হলে তোমার কোয়ান্টিটেটিভ মানে কোয়ান্টিটি অনেকগুলো, তো ওটা কত, স্যাম্পল সাইজ কি, 30 আমি বলে দিলাম স্যাম্পল সাইজ, তোমার স্যাম্পল যে তুমি চুজ করেছো, স্যাম্পলিং মানে প্রবাবিলিটি নন প্রবাবিলিটি, কি স্যাম্পলিং চুজ করেছো সেটার পদ্ধতিটা লিখতে হবে, তোমার জাস্টিফিকেশনটা লিখতে হবে। এটা মোটামুটি তোমাদের লিখতে হবে তোমার মেথোডোলজিতে। আর টুলস অফ ডেটা কালেকশন, যদি তোমার যে যে টুলস গুলো তুমি তৈরি করছো, ইন্টারভিউ শিডিউল হচ্ছে সেটা, আর কিংবা যেটা তোমার কেস স্টাডিতে যেটা হবে সেটা কিছু রিসার্চ গাইডস, কিছু কোয়েশ্চেন গাইডস থাকবে, সেগুলো থাকলো। তুমি ফোকাস গ্রুপ ডিসকাশন করতে পারো, সেগুলো তোমার অল ইট উইল কাম ইনটু দি কোয়ালিটেটিভ। কোয়ালিটেটিভে কি হচ্ছে, তুমি জাস্ট ইন্টারভিউ, ইনডেপথ ইন্টারভিউ 5 জনকার ওভার ফোন নিয়ে নিতে পারো। মানে খুবই প্রোটেকশন নিয়ে তোমার কাজটা করতে হবে যদি তোমার সামনাসামনি নাও। তো এই আর কি ব্যাপার। তো তাই জন্য সেটা তোমাদের দেখে নিতে হবে which top or which what kind of method you are going to take up. আর সেকেন্ডারি মেথড যেটা বলা হয়েছে, তোমরা তো রিভিউ অফ লিটারেচারে তো অনেকগুলো বই পড়েই নিচ্ছ, সেইগুলোকেই তোমরা আবার অ্যানালাইজ করে দিচ্ছ ইন ইউর সেকেন্ডারি ডেটা, যেই অ্যাভেলেবল ডেটা অ্যাভেলেবল যা যা মানে এই বই থেকে আমরা এই পাচ্ছি, সেখান থেকে আমরা এই যে আমার অবজেক্টিভস গুলো ছিল সেইগুলোর থেকে আমরা এই জিনিসগুলো পাচ্ছি, মানে এইটাকে তোমার ডিটেইলিং করে তোমার সেকেন্ডারি ডেটাকে যা যা অ্যাভেলেবল ডেটাস গুলো তোমরা অলরেডি পেয়ে যাচ্ছ সেগুলোকে অ্যানালাইজ করে দিতে হবে। তারপরে তোমার আছে মেজর ফাইন্ডিংস, তো এটা এইগুলো যা পেলে সেগুলো লিখতে হবে, রেকমেন্ডেশনস থাকলো। আমি এই বলেই মানে এখন থামছি, এবার মনোজিৎ স্যার বলবেন, তারপরে কল্যাণদা তো পুরো ব্যাপারটা কি সাম আপ করে দেবেন, তারপরে আমরা কোয়েশ্চেন আনসার নিতে পারি। সো ওভার টু ইউ মনোজিৎ। আই থিঙ্ক আই এম মানে যতটা পেরেছি বুঝিয়েছি, আবার আমি ফিরে আসবো, আমি আছি। থ্যাংক ইউ কৌশিক দি, তুমি অনেকটা বলেছো, মোটামুটি অনেকটা জিনিসই কভার করেছো।
আশা করি আমাদের লার্নার্স যারা আছে তাদের তারা মোটামুটি অনেকটা জিনিসই বুঝতে পেরেছে যে এই বছরে আমাদের প্যান্ডেমিক সিচুয়েশনে আমরা আমাদের ডিজার্টেশনটা কিভাবে করাবো বা আমাদের যারা লার্নার্স আছে তারা কিভাবে ডিজার্টেশনটা করবে সেই বিষয়ে মোটামুটি একটা সার্বিক ধারণা মোটামুটি একটা পেয়েছে আশা করা যায়। এবার আমি আমার যে জিনিসগুলো বলার আছে সেগুলো আমি একটু তাড়াতাড়ি বলে নিই, সময় খুব বেশি নষ্ট না করে। ফার্স্ট অফ অল আমাদেরকে যেটা করতে হবে যে প্রস্তুতি বললেন যে টাইটেলটা আমরা কিভাবে চুজ করব, তারপর আমাদের যে রেশনাল অফ দ্য স্টাডি সেটা কিভাবে করব, এগুলো মোটামুটি বলেছেন। আমি যেটা বলবো যে আমাদের লিটারেচার রিভিউ এটা খুব একটা ইম্পর্টেন্ট পার্ট অফ আওয়ার মাস্টার ডিগ্রি ডিসার্টেশন অ্যাজ ওয়েল অ্যাজ পিএইচডি থিসিস। আমরা যখন হায়ার স্টাডিজ করব তখনই কিন্তু আমাদের এই যখন আমরা থিসিস বা আমরা যখন পিএইচডি লেভেলে যখন থিসিস করব তখন কিন্তু আমাদের এই লিটারেচার রিভিউটা আরো ইনডেপথ ভাবে আমাদেরকে কিন্তু পড়তে হবে, অ্যানালিসিস করতে হবে এবং জানতে হবে। সেম জিনিসই আমাদেরকে এই আমরা যখন মাস্টার ডিগ্রি লেভেলে যখন ডিসার্টেশন করছি আমাদেরকে কিন্তু সেম জিনিসই করতে। মাস্টার ডিগ্রি লেভেলে যেটা করছি সেটা আমাদেরকে পিএইচডি বা এমপি লেভেলে আরো বিস্তারিত ভাবে পড়তে হবে, জানতে হবে এবং অ্যানালিসিস করতে হবে। ফার্স্ট অফ অল আমরা বলি যে রিভিউ অফ লিটারেচার অর লিটারেচার রিভিউ জিনিসটা কি। এই ওয়ার্ড গুলো শুনেই বুঝতে পারছো যে রিভিউ অফ লিটারেচার, রিভিউ মানে আবার পুনরায় ভিউ করা, মানে আবার মানে কোনো একটা জিনিস হয়তো পাবলিশ হয়েছে সেই জিনিসটা আমরা আবার আমাদের মতো করে ভিউ করছি বা একটা ক্রিটিক্যাল অ্যানালিসিস করছি। এখানে বলে রাখি যে লিটারেচার মানে আমাদেরকে যেগুলো বলা হচ্ছে যে অলরেডি যে কাজগুলো কমপ্লিট হয়েছে এবং পাবলিশড হয়েছে, যেগুলো পাবলিক ডোমেনে আছে। যেমন আমরা বলতে পারি যে পাবলিশড বুক, পাবলিশড জার্নাল, রিসার্চ আর্টিকেল, এগুলো হচ্ছে বেসিক্যালি আমাদের লিটারেচার, যেগুলো যে কাজগুলো অলরেডি হয়ে গিয়েছে প্রাইমারি ডাটার উপর বেস করে এবং সেটা কি হয়েছে পাবলিশড হয়েছে ইন পাবলিক ডোমেনে কিন্তু অ্যাভেলেবল আছে। আমরা কিন্তু যে কেউ সেগুলো কালেক্ট করে পড়তে পারি, দেখতে পারি, অ্যানালিসিস করতে পারি, সেগুলি হলো লিটারেচার। তাহলে এখানে রিভিউ অফ লিটারেচার বলতে যে ডকুমেন্ট গুলো বা যে স্টাডিজ গুলো বা যে জার্নাল আর্টিকেলস, বুকস, রিসার্চ পেপার, যেগুলো প্রাইমারি ডেটার উপর বেস করে স্টাডি করে একটা রিপোর্ট আকারে সেটা পেশ করা হয়েছে, সেটা পাবলিক ডোমেনে রয়েছে, সেগুলি আমরা কি করব কালেক্ট করে সেগুলোকে রিভিউ করব। এগুলো তাহলে আমরা যখন রিভিউ করব সেটা হয়ে যাবে আমাদের কাছে সেকেন্ডারি সোর্সেস অফ ইনফরমেশন বা সেকেন্ডারি সোর্সেস অফ ডেটা, দ্যাট ইজ রিভিউ অফ লিটারেচার। তাহলে এখানে আমরা যখন রিভিউ অফ লিটারেচার করব তখন এখানে আমাদেরকে কি কি জিনিস দেখতে হবে বা আমরা কিভাবে লিটারেচার রিভিউ করব। এখানে যেটা করতে হবে আমাদেরকে যে টপিক ধরে ধরে করতে হবে। যে ধরো আমরা চাইল্ড ম্যারেজের উপরে করছি বা ওমেন এম্পাওয়ারমেন্ট করছি বা চাইল্ড ট্রাফিকিং করছি, যে টপিকের উপরই করো না কেন সেই টপিক রিলেটেড জার্নালস, বুকস বা রিসার্চ আর্টিকেল আমাদেরকে ডাউনলোড করতে হবে বা সেই জিনিসগুলো আমাদেরকে কালেক্ট করতে হবে। তারপরে আমরা সেখানে কি করব ক্রিটিক্যাল অ্যানালিসিস করব, মানে এই স্টাডিটা কোথায় হয়েছে, কখন করা হয়েছে, কি ধরনের স্টাডি, এটা কি এক্সপ্লোরেটরি স্টাডি না এক্সপ্লানেটরি নাকি মিক্স মেথড নাকি ডেসক্রিপটিভ টাইপ অফ রিসার্চ ডিজাইন, কোন ধরনের এই স্টাডিটা সেটা আমাদেরকে রাখতে হবে। অবজেক্টিভস কি কি ছিল সেগুলোকে আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। তারপর হচ্ছে ডেটা কালেকশন অ্যাপ্রোচ, ডেটা কালেকশন টুলস কি কি ছিল, এর অবজেক্টিভস কি কি ছিল, লিমিটেশন কি কি ছিল, রেজাল্ট কি কি ছিল, এগুলো কিন্তু আমাদেরকে কি করতে হবে প্রত্যেকটা জার্নাল বা রিসার্চ আর্টিকেল বা বুকস যখন আমরা আমাদের টপিক রিলেটেড যে লিটারেচার গুলো আমরা কালেক্ট করব বা স্টাডি করব তখন কিন্তু আমাদেরকে এই জিনিসগুলো দেখতে হবে যে
আমার যে অবজেক্টিভ সেট করছি তার সাথে ম্যাচ করে আমাদেরকে সেই লিটারেচার গুলো কালেক্ট করতে হবে এবং তারপরে আমাদেরকে অ্যানালিসিস করতে হবে। অ্যানালিসিস পার্টে তাহলে কি থাকবে যে এটা কি ধরনের রিসার্চটা কোথায় করা হয়েছে এবং রিসার্চটা কারা করেছে, রিসার্চ মেথোডোলজি কি কি ছিল, ডেটা কালেকশন অ্যাপ্রোচ কি কি ছিল, অবজেক্টিভস কি কি ছিল, লিমিটেশন কি কি ছিল বা গ্যাপস কি কি ছিল এবং রেজাল্ট কি কি পাওয়া গিয়েছে, সেগুলো আমাদেরকে ধরে ধরে আমাদেরকে অ্যানালিসিস করতে হবে। তোমরা জাস্ট যেটা করবে যে আজকের ডেট থেকে লাস্ট 5 ইয়ার কি লাস্ট 10 ইয়ার্স কিছু জার্নালস, বুকস বা রিসার্চ আর্টিকেল ধরে সেগুলো তোমরা কালেক্ট করে অ্যানালিসিস করতে পারো, বা খুব রিসেন্ট পাস্ট যেগুলো সেগুলো নিয়েও তোমরা স্টাডি কালেক্ট করে সেগুলো অ্যানালিসিস করতে পারো। তাহলে তোমাদের অ্যানালিসিস পার্টে যেটা থাকবে সেটা হচ্ছে যে তারা এই রিসার্চটা কারা করেছে এবং এটা কেমন ধরনের রিসার্চ টাইপ, ডেটা কালেকশন টুলস কি কি ছিল, অবজেক্টিভস কি কি ছিল, এবং বিশেষত আমাদেরকে যেতে হবে যে গ্যাপস কি কি আছে। এই গ্যাপস খুঁজে পাওয়ার পরই কিন্তু আমরা ফার্দার স্টাডিজের জন্য এগোতে পারবো বা ফার্দার স্টাডি আমরা করতে পারবো, যে এই স্টাডিটা করা হয়েছে কিন্তু এই স্টাডিতে তোমার মনে হয়েছে, তোমার ভিউ পয়েন্টে যে এই জিনিসগুলো মিসিং বা এই ওই স্টাডিতে রয়ে গেছে, সেই গ্যাপ করতে হবে। টুলস, ডেটা কালেকশন সিচুয়েশন আমরা যেটা ভেবেছি যে তোমরা যেটা করবে যে কালেক্টিং এন্ড রিভিউইং সেকেন্ডারি ডেটা, মানে তোমাদেরকে এই সেকেন্ডারি ডেটা মানে আমরা যেটা বললাম যে লিটারেচার রিভিউ, মানে অ্যাভেলেবল যে জার্নালস, রিসার্চ আর্টিকেল, বুকস যেগুলো পাবলিক ডোমেইনে অলরেডি পাবলিশড হয়ে গেছে, সেখান থেকে আমি কি করব, সেগুলো কালেক্ট করে আমাদের মতো করে অ্যানালিসিস করব বা লিটারেচার রিভিউ করব। ফার্স্ট অফ অল তোমাদেরকে কি করতে হবে, তোমরা যখন টাইটেল ফ্রেম করবে বা টপিক যখন চুজ করবে, ধরো চাইল্ড ম্যারেজ বা ওমেন ট্রাফিকিং বা চাইল্ড লেবার, যাই হোক কোনো একটা টপিক তোমরা চুজ করে সেই টপিক রিলেটেড যে রিসার্চ আর্টিকেল বা জার্নালস, বুকস যেগুলো রয়েছে সেগুলো তোমরা কালেক্ট করবে এবং কালেক্ট করার পরে সেগুলো তোমরা তোমাদের মতো করে অ্যানালিসিস করবে এবং সেখানে গ্যাপস কি কি রয়েছে বা তারা যে স্টাডিগুলো করেছে সেগুলোকে কম্পাইল করে তোমরা তোমাদের মতো করে একটা স্টাডি তৈরি করবে। বিশেষত তোমাদেরকে যেটা করতে হবে যে লিটারেচার রিভিউ করে অথবা সেকেন্ডারি সোর্সেস অফ ডেটা কালেক্ট করে সেগুলোকে রিভিউ করে ক্রিটিক্যাল অ্যানালিসিস করে তোমাদের মতো করে একটা ডিজার্টেশন তৈরি করতে হবে। আমরা প্রিভিয়াসলি মানে এই প্যান্ডেমিক সিচুয়েশনের আগে যেটা করতাম যে আমরা ফিল্ডে গিয়ে ফেস টু ফেস মোডে গিয়ে ফিল্ড স্টাডিজ করে আমরা প্রাইমারি ডেটা কালেকশন করে আমরা আমাদের প্রজেক্ট রিপোর্ট বা ডিজার্টেশন এগুলো আমরা তৈরি করতাম, কিন্তু আমরা এই প্যান্ডেমিক সিচুয়েশনে সেটা না করে আমরা ডেটাটা নিচ্ছি, কিন্তু আমরা প্রাইমারি বদলে সেকেন্ডারি ডেটা নিচ্ছি। সেকেন্ডারি ডেটাটা কোথা থেকে নিচ্ছি, আমরা বিভিন্ন ওয়েবসাইট থেকে বা জার্নালস থেকে, বিভিন্ন রিসার্চ আর্টিকেলস, লিটারেচার রিভিউ, বুক, এগুলো আমরা কালেক্ট করে সেগুলো আমরা কি করছি, সেগুলো আমাদের সেকেন্ডারি সোর্সেস অফ ডেটা হিসাবে আমরা নিচ্ছি এবং সেগুলোকে ক্রিটিক্যালি অ্যানালিসিস করছি এবং সেটার উপরই আমরা কি করছি, ডিজার্টেশন রিপোর্টটা তৈরি করছি। আর একটা জিনিস যেটা বলা হয়েছে যে ইউ ক্যান টেক আপ মিনিমাম 5 কেস স্টাডিজ। তোমরা কি করতে পারো যে ওভার টেলিফোন বা কোনো অনলাইন মোডে তোমরা কিছু কেস স্টাডিজ নিতে পারো, মিনিমাম 5
কেস স্টাডি, সেটা যে কোনো টপিক হতে পারে, ডোমেস্টিক ভায়োলেন্স হতে পারে, বা চাইল্ড অ্যাবিউজ হতে পারে, বা আনএমপ্লয়মেন্ট হতে পারে, বা এই কোভিড সিচুয়েশনে যারা কোভিড এফেক্টেড ছিল তাদের মেন্টাল হেলথ বা তাদের পরিবারের যে অবস্থা ছিল সেগুলো নিয়ে তোমরা কেস স্টাডিজ করতে পারো। তাহলে বেসিক্যালি তোমাদেরকে এখানে যেটা করতে হবে, তোমাদেরকে কেস স্টাডিজ কিছু নিয়ে সেটার উপরে অ্যানালিসিস করতে হবে বা করতে পারো। ফার্স্ট অফ অল হলো সেকেন্ডারি ডেটার উপরে তোমরা করলে, অথবা কিছু কেস স্টাডিজ নিয়ে, সেই কেস স্টাডিজ নিয়ে তোমার মতো করে অ্যানালিসিস করবে। এবার কেস স্টাডিজ নেওয়ার ক্ষেত্রে তোমরা তোমাদের মতো করে কোশ্চেনিয়ার বা ইন্টারভিউ শিডিউল তোমরা ফ্রেম করতে পারো, এবং এই যখন কেস স্টাডিজ নেবে তখন সেটা কোনো টেলিকনফারেন্স অথবা অনলাইন মোডে গিয়ে সেগুলো কালেক্ট করার চেষ্টা করো। নেক্সট হচ্ছে যে বা তোমরা আজ যেটা করতে পারো, মে ক্রিয়েট কোশ্চেনিয়ার্স এন্ড মেল ইট টু দি ডিজায়ার্ড রেসপন্স। আরেকটা জিনিস যেটা করতে পারো যে তোমরা কোশ্চেনিয়ার ডেভেলপ করে কিছু রেসপন্ডেন্ট সিলেক্ট করে তাদেরকে ওভার মেল তোমরা এই কোশ্চেনিয়ারটা পাঠিয়ে দিতে পারো, এবং রেসপন্ডেন্ট যারা আছে, ডিজায়ার রেসপন্ডেন্ট যারা, বা তুমি যাদের কাছ থেকে ডেটা নেব বলে ঠিক করেছো, তাদের সাথে কথা বলে একটা কোশ্চেনিয়ার ডেভেলপ করে তাদের সাথে শেয়ার করলে থ্রু মেল, এবং তাদেরকে বললে যে সেই কোশ্চেনিয়ার গুলো ডাউনলোড করে ফিল আপ করে আবার তোমাকে মেলে রিসেন্ড করতে হবে। সেইভাবে কিন্তু তোমরা কোশ্চেনিয়ার ডেভেলপ করে সেটা ডিজায়ার যে রেসপন্ডেন্ট আছে তাদের সাথে শেয়ার করে তাদের কাছ থেকে ডেটা নিতে পারবে। এক্ষেত্রেও তোমরা যে কোনো আমাদের সোশ্যাল ওয়ার্ক রিলেটেড কিছু টপিক নিয়ে করতে পারো, যেমন adolescent health, old age care, child trafficking, women empowerment, যাই হোক যে কোনো টপিক নিয়ে তোমরা এই তার উপরে কোশ্চেনিয়ার ডেভেলপ করে সেটা তোমাদের যে রেসপন্ডেন্ট আছে তাদেরকে ওভার মেল শেয়ার করতে পারো। আর একটা জিনিস যেটা করতে পারো যে গুগল ফর্ম ক্রিয়েট করেও তোমরা তোমাদের যে ডিজায়ার যে রেসপন্ডেন্ট আছে বা তোমরা যার কাছ থেকে ডেটা কালেকশন করতে চাইছো তাদের সাথে কথা বলে এই গুগল ফর্মটাও শেয়ার করতে পারো। এখন এই বিশেষত এই প্যান্ডেমিক সিচুয়েশনে আমরা অনেকেই এই গুগল ফর্মের থ্রুতে আমরা বিভিন্নভাবে ডেটা কালেকশন বা আমরা বিভিন্ন ধরনের সার্ভে কিন্তু কন্ডাক্ট করছি। এই প্যান্ডেমিক সিচুয়েশনে গুগল ফর্মটা কিন্তু খুবই একটা ইউজফুল টুলস ফর ডেটা কালেকশন অর সার্ভে রিলেটেড অ্যাক্টিভিটিস। নেক্সট হচ্ছে যে এছাড়াও তোমরা অন্য কোনো অনলাইন মোডে তোমরা ডেটা কালেকশন করতে পারো। আমরা আমাদের লার্নার্সদের সেফটি অ্যান্ড হেলথ মেজার্সটাকে মাথায় রেখে এবং কোভিড প্রোটোকলটাকে আমরা মান্যতা দিয়ে আমরা আমাদের লার্নার্সদেরকে সাজেস্ট করব যে তারা যাতে অনলাইন মোডেই ডেটা কালেকশনটা করে। তারা ফিল্ডে গিয়ে ডেটা কালেকশন না করে তারা সেকেন্ডারি সোর্সেস অফ ডেটা নিয়ে কাজ করতে পারে, এবং যদি সেকেন্ডারি সোর্সেস অফ ডেটা নিয়ে যদি কাজ করা না যেতে পারে সেক্ষেত্রে তোমরা অনলাইন মোডে ডেটা কালেকশন করতে পারো, বা অনলাইন মোডে ডেটা কালেকশন করার জন্য আমরা সাজেস্ট করব, রাদার গোয়িং টু দ্য ফিল্ড ফর ডেটা কালেকশন। তাহলে ফিল্ডে গিয়ে ডেটা কালেকশন করার প্রয়োজন নেই। তোমরা যেটা করবে, যদি ডেটা কালেকশন করতেই হয় তোমরা অনলাইন মোডে, যেমন বললাম যে গুগল ফর্ম হতে পারে, কোশ্চেনিয়ার হতে পারে, বা টেলিকনফারেন্স হতে পারে, যাই হোক তোমাদের যেটা সুবিধা হবে সেই অনুযায়ী তোমরা তোমাদের যে স্ট্র্যাটেজিস থাকবে সেই অনুযায়ী তোমরা সেকেন্ডারি ডেটা বা প্রাইমারি ডেটা থ্রু অনলাইন মোডে তোমরা কালেক্ট করতে পারো। আর তোমরা যখন অনলাইন মোডে যখন ডেটা কালেকশন করবে তোমরা চেষ্টা করবে যে স্যাম্পল সাইজটাকে কম রাখতে, স্যাম্পল সাইজটাকে ম্যাক্সিমাম 30 রাখার চেষ্টা করবে, মানে 30-এর বেশি যেন না।
সেই জিনিসটা রাখার চেষ্টা করবো। 30-এর বেশি হয়ে গেলে তখন আবার আমাদের ডেটা অ্যানালিসিস পার্টটা বেড়ে যাবে, টেবিলস অনেক বেড়ে যাবে, সেক্ষেত্রে ফাইন্ডিংস বা রেজাল্ট সেগুলো কিন্তু অনেকটা বেড়ে যাবে। সেক্ষেত্রে তোমরা যখন স্যাম্পল সাইজ নেবে তখন সেটা চেষ্টা করবে যে এটা 30-র মধ্যে রাখতে, 30-এর ভিতরে রাখতে, 30-এর বেশি যেন না হয়। এখানে স্যাম্পল সাইজটা বলে রাখি, স্যাম্পল সাইজ আশা করি তোমরা সকলেই জানো। আমরা যখন রেসপন্ডেন্টের কাছ থেকে যখন ডেটা কালেকশন করব, সেখানে আমাদের একটা স্যাম্পল সাইজ সেট করতে হবে যে আমি কতজনের কাছ থেকে ডেটা কালেকশন নেব। আমি যেটা বললাম যে যখন আমরা কেস স্টাডিজ যখন নেবো তখন 5 জনের বেশি হবে না, এটা কিন্তু মাথায় খেয়াল রাখবে। যখন আমরা কেস স্টাডিজ নেবো সেটা কিন্তু মিনিমাম 5, বেশিও নিতে পারো, আবার খুব বেশি যদি নেওয়া হয় সেক্ষেত্রে আবার আমাদের ফাইন্ডিংস এবং আমাদের ডিসকাশন পার্টস, অ্যানালিসিস পার্টস এগুলো আবার বেড়ে যাবে। যেহেতু আমরা একটা ওয়ার্ড লিমিটেশন সেট করেছি, সেক্ষেত্রে তোমরা চেষ্টা করবে যে মোটামুটি 5টার মতো কেস স্টাডিজ নিতে। এবার বলি যে তোমরা যদি এই গুগল ফর্ম বা কোশ্চেনিয়ার সেট করে যখন ডেটা কালেকশন করবে, সেক্ষেত্রে স্যাম্পল সাইজ বা নাম্বার অফ রেসপন্ডেন্ট সেটা 30-র মধ্যে রাখার চেষ্টা করবে, 30-র বেশি যেন না হয়। আচ্ছা, নেক্সট হচ্ছে আমাদের যে এটা বললাম আমাদের ডেটা কালেকশন টুলস। তাহলে ডেটা কালেকশন টুলসটা আমরা কিভাবে করতে পারি? এক হচ্ছে আমাদের টেলিকনফারেন্স, তারপর হচ্ছে আমাদের অনলাইন মোডে করতে পারি, যেমন আমরা কোশ্চেনিয়ার বা ইন্টারভিউ শিডিউল আমরা তৈরি করে রেসপন্ডেন্টকে ওভার মেল পাঠালাম, অথবা আমরা কি করলাম গুগল ফর্ম তৈরি করে সেটা রেসপন্ডেন্টদেরকে পাঠালাম, সেইভাবেও আমরা ডেটা কালেকশন করতে পারি। নেক্সট হচ্ছে আমরা যখন ডেটা অ্যানালিসিস করব, ডেটা অ্যানালিসিস যখন করব তখন আমরা যেটা করব যে আমরা কিছু টেবিলস কিছু করব, আমাদের কিছু যে থিমেটিক যে এরিয়া থাকবে তার উপর বেস করে আমরা এই ডেটা অ্যানালিসিস পার্টে কিছু টেবিলস করব। এই টেবিলস এর উপর বেস করে আমাদের কি থাকবে মেজর ফাইন্ডিংস, মানে তুমি যে অবজেক্টিভস গুলো সেট করেছো সেটার সাথে রিলেট করে আমাকে ডেটা অ্যানালিসিস অ্যাজ ওয়েল অ্যাজ মেজর ফাইন্ডিংস এই পার্টটা কিন্তু আমাদেরকে করতে হবে। যাই হবে আমার অবজেক্টিভস এর সাথে যেন রিলেটেড থাকে বা অবজেক্টিভসটাকে যেন সাপোর্ট করে আমার এই ডেটা অ্যানালিসিস পার্ট, মেজর ফাইন্ডিংস, এই জিনিসগুলো আমাদেরকে কি করবে, আমাদের যে অবজেক্টিভস আমরা সেট করেছি বেসড অন দা লিটারেচার রিভিউ, তবে একে অপরের সাথে কিন্তু লিঙ্কেজেস রয়েছে বা রিলেটেড রয়েছে। ফার্স্ট অফ অল আমি টাইটেল ফ্রেম করলাম, টাইটেল ফ্রেম করার পর আমি ইন্ট্রোডাকশন দিলাম, ইন্ট্রোডাকশন পরে আমি লিটারেচার রিভিউ করলাম। লিটারেচার রিভিউতে আমাদের যে জিনিসগুলো লিমিটেশন আমরা যখন ক্রিটিক্যাল অ্যানালিসিস যখন আমরা করছি তখন আমরা যে লিমিটেশন বা গ্যাপস যেগুলো আমরা ফাইন্ড আউট করেছি তার উপর বেস করে আমরা অবজেক্টিভসটা তৈরি করেছি, এই জিনিসগুলো আমাকে খুঁজে বের করতে হবে। তারপরে আছে আমাদের যে অবজেক্টিভস এর উপর ডিপেন্ড করে আমার রিসার্চ মেথডোলজিটা ঠিক হবে, যেটা কি তোমার কোয়ালিটেটিভ স্টাডি নাকি কোয়ান্টিটেটিভ স্টাডি, বা এটা আমাদের মিক্স মেথড আওতায় করলে বা মিক্স মেথড যদি আমি অ্যাডপ্ট করি সেটা ঠিক হবে, অথবা আমার রিসার্চ ডিজাইনটা কি হবে। এখানে যদি এক্সপেরিমেন্টাল যদি কিছু আমি ফাইন্ডিংস করতে চাই সেক্ষেত্রে আমার এক্সপ্লোরেটরি এক্সপ্লানেটরি হতে পারে, এবং আমার যদি ডেসক্রিপটিভ টাইপ অফ রিসার্চ ডিজাইন হয় সেক্ষেত্রে আমি কি করবো, এখানে কোয়ালিটেটিভ আমার রিসার্চ ডিজাইন বা রিসার্চ অ্যাপ্রোচ আমার কিন্তু এখানে সেট করতে হবে। যাই হোক, এটা তোমাদের যারা গাইড আছে বা আমরা যারা গাইড দিচ্ছি তারা যখন আমাদের লার্নারদেরকে গাইড করবো তখন আমরা এই জিনিসগুলো আরো ক্লিয়ার করবো বা আরো এই জিনিসগুলো আমরা রিফাইন করবো। আমি জাস্ট জেনারেল, আচ্ছা 5 মিনিট আছে, ঠিক আছে আমরা চেষ্টা করছি। আচ্ছা, কিছু কিছু আমরা তোমাদের এই ডিজার্টেশন বানানোর ক্ষেত্রে কিছু ডুজ এন্ড
ডাজেন্ট মানে কি কি জিনিস করবে কি কি জিনিস করবে না তার একটা গাইডলাইন আমরা তৈরি করেছি। এখানে বলে রাখি যে আমাদের যখন অনলাইন ওয়ার্কশপ হবে তোমরা যে সার্টিফিকেটটা পাবে এই সার্টিফিকেটটা আমাদের এই ডিজার্টেশনের সাথে অ্যাটাচ করবে। এবং আমাদের অনির্বাণ স্যারও শুরুতেই বললেন যে কোনো কপি করা কোনো ডিজার্টেশন রিপোর্ট, ফটোকপি করা বা ডুপ্লিকেশন ডিজার্টেশন রিপোর্ট কিন্তু আমরা অ্যাকসেপ্ট করব না। আর একটা যেটা হবে যে রিপোর্ট গুলো যেন অরিজিনাল হয় এবং এখানে সিমিলার টাইপ অফ ডেটা, সিমিলার টাইপ অফ রাইটিং ইন রিপোর্ট শুড বি অ্যাভয়েডেড। এবং তোমাদেরকে যেটা করতে হবে যে ডিজার্টেশনটা টাইপ করতে হবে, এটা হয় বাংলা অথবা ইংলিশে তোমাদেরকে করতে হবে। এবং এটা তোমরা চেষ্টা করবে যে 10 MB সাইজের মধ্যে করার। যখন তোমরা রিপোর্টটা তৈরি করবে সেটা ইংলিশে অথবা বাংলায় হবে এবং অবশ্যই এটা টাইপ হবে। এখানে কিন্তু কোনো হ্যান্ড রিটেন বা স্ক্যান কপি কিন্তু আমরা অ্যাকসেপ্ট করব না, এটা অবশ্যই টাইপ হবে, তোমরা বাংলায় অথবা ইংলিশে করতে পারো। এবং এটা অবশ্যই চেষ্টা করবে যে 3000 থেকে 5000 ওয়ার্ডস মানে 3000 থেকে 5000 ওয়ার্ডস এর মধ্যে রাখার চেষ্টা করবে। অ্যাপ্রক্সিমেটলি 10 to 12 পেজেস, মানে যতটা কম করা যায় সেই অনুসারে তোমরা তোমাদের ডিজার্টেশন রিপোর্টটা তৈরি করবে। 3000 to 5000 এই ওয়ার্ডস এর মধ্যে রাখার চেষ্টা করবে। আর এই গাইডলাইন্সটা তোমরা আশা করি আজকালের মধ্যে পেয়ে যাবে। এই গাইডলাইন্সটা পড়লে তোমাদের কাছে আরো ক্লিয়ার হয়ে যাবে যে এবছর প্যান্ডেমিক সিচুয়েশনে তোমরা ডিজার্টেশনটা কিভাবে করবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। এবার কল্যাণ বাবুকে আমি একটা ওভারঅল অবজারভেশন এবং কনক্লুডিং রিমার্কস দেওয়ার জন্য অনুরোধ করব। এর মধ্যে আমি একটু সায়নকেও বলবো যে অন্তত 10টা মিনিট আমাদের এক্সট্রা দিতে। 10 to 15 মিনিট দিলে ভালো হয়, দেখা যাক কি হয়। ঠিক আছে, 10 মিনিটের বেশি এনো না, কারণ অন্য ক্লাস আছে তো পরে, ওই জন্য। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ কল্যাণ বাবু। আচ্ছা, আমি তাহলে শুরু করি। হ্যাঁ বলুন বলুন। হ্যাঁ, আমার কথা হচ্ছে কি যে খুব বেশি কিছু কথা বলা বাকি নেই। প্রফেসর ঘোষ, ম্যাডাম কস্তুরী সিনহা ঘোষ আর স্যার মনোজিৎ গড়াই, তিনজনই তোমাদের যথেষ্ট গুরুত্বপূর্ণ কথাবার্তা সব বলেছেন। আমি দু একটা প্র্যাকটিক্যাল কথা বলবো, যা ওরা বলেছেন তার মধ্যে আমি আর যাব না। প্র্যাকটিক্যাল কথার মধ্যে একটা কথা হচ্ছে, অনেকেই প্রশ্ন করে স্যার ইংরেজিতে লিখবো না বাংলায় লিখবো। আমার কথা হচ্ছে আইদার ইংরেজি অর বাংলা, দুটো ভাষাকে মেশাবে না। কিছু বাংলায় লিখলাম কিছু ইংরেজিতে লিখলাম, এটা চলবে না। হয় পুরোটা বাংলায় লিখবে অথবা পুরোটা ইংরেজিতে লিখবে। আর একটা জিনিস অবশ্যই করবে না, SMS এর ভাষা ব্যবহার করবে না। SMS এর ভাষা মানে সাধারণত তোমরা ইংরেজি অক্ষর ব্যবহার করে আমি বাড়ি যাব AMI BARI ওইসব চলবে না। তোমাকে বাংলা ভাষায় লিখতে গেলে বাংলা অক্ষর ব্যবহার করে বাংলায় যেভাবে আমরা লিখি ভাষা সেইভাবে লিখতে হবে, ইংরেজিতে হলে তাই করতে হবে। এই দুটো হচ্ছে দুটো কাজের কথা। আর তৃতীয় কথা হচ্ছে যে অনেকেই প্রশ্ন করেন এটা যে কত পাতার হবে, কত পাতার হবে এর কোনো আইডিয়াল আনসার নেই। তোমার কাজটার জন্য যতগুলো পাতা দরকার সেটা করতে হবে। কিন্তু এখানে আমরা যে পদ্ধতিতে যেভাবে এই পরিস্থিতিতে করছি এবং যেভাবে তোমাদের পাঠাতে হবে সব কথা মাথায় রেখে যত ছোট আকৃতি দেওয়া যায় ততই ভালো। তাও যদি বারবার জিজ্ঞাসা করা হয় কত পাতা স্যার কত পাতা স্যার, আমি বলবো 15 থেকে 20 পাতা, তার বেশি নয়। 15 to 20 পেজেস, তার মধ্যে এটা করা যাবে। তার বেশি কিছু করতে গেলে খুব সমস্যা হবে, পাঠাতে তোমাদের অসুবিধা হবে, অন্য সমস্যা হবে। ফলে সেটা একটা কথা। আর খুব বেশি দীর্ঘ, টু লং নয়, টু শর্ট নয়, খুব সংক্ষিপ্ত নয়, অতি দীর্ঘ নয়। আর যেটা নয় সেটা হচ্ছে একেবারেই অন্যের দেখে তো নয়ই, এমনকি এমনও না, মানে রেপ্লিকেশন যেন কোনোভাবে না হয়, কোনোভাবে যেন একটা তৈরি কাজ সেটা এবছরেই কেউ সাবমিট করছে বা আগের বছরে কেউ সাবমিট করেছে সেটার একটা পুরোপুরি নকল করে দিয়ে দিলাম, এটা হয় না, হবে না। আর একটা কাজের কথা হচ্ছে গাইডলাইন্স, একটা স্পষ্ট গাইডলাইন্স দিয়ে দেওয়া হবে। সেই গাইডলাইন্সটা কিন্তু অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করবে, ভালো করে পড়ে নিয়ে ভালো করে বুঝে নিয়ে। কোন রকম ভায়োলেন্স যেন সেখানে না থাকে, কোন রকম ভায়োলেশন যেন সেখানে না থাকে, এটা দেখতে হবে। আর একটা কথা হচ্ছে যে এটা অবশ্য খানিকটা টাচ করেছেন ম্যাডাম,
সেটা হচ্ছে যে সবসময় মনে রাখবে একটা সোশ্যাল ওয়ার্ক অ্যাঙ্গেল যেন থাকে একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত। ইউ আর ডুইং এ জব বিং এ স্টুডেন্ট অফ সোশ্যাল ওয়ার্ক, এই কথাটা মাথায় রাখতে হবে। সেটা একেবারে সাবজেক্ট বিষয় বাছাই থেকে শুরু করে প্রতিটি ক্ষেত্রেই থাকাটা দরকারি। আচ্ছা, কয়েকটা প্রশ্ন এসেছে, আমি একটু দেখে নেওয়ার চেষ্টা করেছিলাম, প্রশ্নগুলো খুব দ্রুত উত্তর দেওয়ার চেষ্টা করছি। একজন প্রশ্ন করেছিল ফটোগ্রাফ থাকবে কিনা। না, থাকবে না, না থাকাই ভালো। ফটোগ্রাফি বা নাম, অ্যাড্রেস, বাবার নাম, এই আইডেন্টিটি ডিসক্লোজার এটা দরকার নেই, এটা করার কোনো প্রয়োজন নেই, এটা করবে না। ফটোগ্রাফি দেওয়ার দরকার নেই। অনেকে খুব সাজিয়ে গুছিয়ে দেওয়ার জন্য ফটোগ্রাফি দেয়, এটা ঠিক না। দ্বিতীয় কথা হচ্ছে যে প্রশ্ন একজন করেছে রূপশ্রী নিয়ে করা যাবে কিনা। সব নিয়ে করা যাবে, কিন্তু তোমায় করতে হবে, ম্যাডাম তো বলেছেন। তোমাকে বিষয়টাকে ঠিকভাবে সাজিয়ে ঠিকভাবে সমস্যাটাকে উত্থাপন করে করতে হবে। একজন লিখেছে যে কেস স্টাডি বা স্যাম্পল সার্ভে এগুলো কি আমাকে লোকাল এরিয়ায় করতে হবে না দূরে গিয়ে করতে হবে? তুমি যে এরিয়ায় কাজ করবে, ম্যাডাম তো বলেছেন, তোমাকে এরিয়া উল্লেখ করে দিতে হবে, যে এরিয়া কাজ করবে তুমি সেই এরিয়ার মধ্যেই ওটা করবে। লোকাল এরিয়া কি বাইরের এরিয়ায় সমস্ত প্রশ্ন আসে না। এছাড়া একজন জিজ্ঞেস করেছে কেস স্টাডি সাবজেক্ট কি। তোমার নির্দিষ্ট যে বিষয়ে তুমি কাজ করছো সেই বিষয়ে সেইটাই সাবজেক্ট তোমার, সেইখান থেকেই তোমাকে কাজটা করতে হবে এবং সেভাবেই করলে তবেই ব্যাপারটা দাঁড়াবে। আর একটা প্র্যাকটিক্যাল সমস্যা হচ্ছে যে এসব শুনে টুনে মনে হতে পারে ব্যাপারটা বোধহয় খুব কঠিন। না, খুব কঠিনও না, কিন্তু আবার উল্টো ব্যাপারটাও না যে খুব সহজ কাজ। অত সহজে ব্যাপারটাকে গ্রহণ না করে একটু সিরিয়াসনেস থাকা দরকার, এবং সিরিয়াসলি কাজটা যদি করে ফেলতে পারো তাহলে ব্যাপারটা বোধহয় খুব একটা কঠিন কিছু হবে না। হোয়াট ইজ ডিসার্টেশন, এইটাকে একটু ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা প্রথমে করো। একজন জিজ্ঞেস করেছিল আচ্ছা থিসিস আর ডিসার্টেশনের পার্থক্য কি। থিসিস আর ডিসার্টেশনের পার্থক্য যদি বলো চরিত্রের দিক থেকে, তাহলে পার্থক্য সত্যি নেই, কিন্তু থিসিসটা অনেক বড় মাপের একটা রিসার্চের ফল, আর ডিসার্টেশন খুব ছোট্ট এরিয়ায় খুব অল্প অল্প বিষয় নিয়ে করার জন্য একটা করা হয়। এটা কোনো একটা প্রবন্ধ যদি আমি বলি সেটা বলতে পারি, কিন্তু প্রবন্ধ মানে গবেষণামূলক প্রবন্ধ, এবং সেইভাবেই ব্যাপারটাকে চেষ্টা করো। আর একজন জিজ্ঞেস করেছে আমি টি গার্ডেনে থাকি, কি সমস্যা নেই। টি গার্ডেনে অনেক রকম বিষয় আছে, টি গার্ডেনে বহু কিছু নিয়ে কাজ করা যায়। নতুন নতুন স্কিম আসছে, চা সুন্দরী নতুন স্কিম এসছে, সেই স্কিমটা নিয়ে কাজ করতে পারো। অনেক রকম কাজের কথা আছে, একটু ভেবে দেখো, ভাবলেই পাবে। আর শেষ কথা যেটা বলবো সেটা হচ্ছে যে এটা মাথায় রাখবে যে তুমি আসলে যখন একটা কাজ করছো, ডিসার্টেশন হোক, পিএইচডি হোক, আমরা যদি এইটা মনে রাখি যে আমি একটু আলো ফেলার চেষ্টা করছি কিছু অন্ধকার জায়গায়, অথবা কেউ একজন আলো ফেলার চেষ্টা করেছেন আগে, মনে হচ্ছে যেন পুরোপুরি আলোকিত হয়নি, পার্টলি ডার্ক আছে, আমি সেখানে আরেকটু আলো দেওয়ার চেষ্টা করছি। এই আলো দেওয়ার চেষ্টাটা যদি থাকে তাহলে ডিসার্টেশন এবং পিএইচডি সবই খুব ভালো দাঁড়ায়। এই কথাটুকু বলে আমি মনে করি যে তোমরা একটু সিরিয়াসলি যদি কাজটা করতে চাও, যে কেউ কাজটা করতে পারবে, তোমাদের মধ্যে সেই দক্ষতা যোগ্যতা আছে। কল্যাণদা একটু একটু বিবলিওগ্রাফি রেফারেন্সিং ওই পোর্শনটা আমরা তো আপ কি বলবেন? আচ্ছা আচ্ছা, বিবলিওগ্রাফি, হ্যাঁ, এই যে সমস্ত পার্টস এর কথা ওনারা বলেছেন সেই পার্টস গুলোর সবই দরকারি কথা আগে বলা হয়েছে। শেষ একটা অংশ আছে, সেই অংশটা হচ্ছে যে কোনো গবেষণাধর্মী প্রবন্ধ তো বটেই, যে কোনো সিরিয়াস আর্টিকেল লেখার পরেও যেটা হয় সেটা হচ্ছে যে তথ্যসূত্র বা গ্রন্থসূত্র একটা শেষকালে দিতে হয়, সেটা বিবলিওগ্রাফি বা রেফারেন্স ইংরেজিতে বলা হয়ে থাকে। সেখানে ওই তালিকা থাকবে যে আমি এই কাজটা করতে গিয়ে কোন কোন গ্রন্থ পাঠ করেছি, কোন কোন প্রবন্ধ পাঠ করেছি। আর আজকের দিনে তো আমাদের অনেক নেট থেকেও মেটেরিয়ালস নিতে হয়, তাহলে সেখান থেকেও আমি কোন কোন ওয়েবসাইট ব্যবহার করেছি বা ইত্যাদি, নেট থেকে কোন সূত্র থেকে কি পেয়ে, তার একটা তালিকা সবটাই থাকবে। এই থাকাটা দরকারি। আর তার সঙ্গে ইন্ডেক্স একটা থাকে, অনেক সময় সেখানে রাখতে পারলে ভালো হয়। আমরা যদি কোনো কোশ্চেনার ইত্যাদি করি, সেই কোশ্চেনারটা শেষে দেওয়া থাকবে। এইভাবে কাজটা যদি একেবারে প্রথম থেকে আমার টাইটেল থেকে শুরু করি, তাহলে একেবারে শেষে ওটা বিবলিওগ্রাফিতে গিয়ে শেষ হতে পারে। এই হচ্ছে বিষয়, মূল কথা। ঠিক আছে, আমি তাহলে শেষ করলাম। কস্তুরী, হ্যাঁ অমরজিৎ, হ্যাঁ দেখো কিছু চ্যাট বক্সে কিছু কিছু হ্যাঁ ওটাই আমি ট্রাই করছি। ইউটিউবে আমি ওদের কিছু কোয়ারিজ করছে, সেগুলো আমি অ্যানসার করছি আর কি। তুমি তাহলে একটু এই দিকটা একটু দেখো।
ওই যে লিখেছি হ্যাঁ। পয়েন্ট কি ইংলিশ লিখতে পারবো? এটা আচ্ছা মনোজিৎ, এটা একটু স্পেসিফিক্যালি ওইটা বলে দিতে হবে 10 MB তো এটা? 10 MB, 10 MB ম্যাক্সিমাম 10 MB। আর অনেকে ওটা কম্প্রেস করে করেও কিন্তু করা যেতে পারে, জানো তো? এটা একটু মনোজিৎ একটু যদি বুঝিয়ে ওখানে দিলে হ্যাঁ হ্যাঁ ভালো হবে। বলি বলি এই- ওখানে আমাদের ওটা যেটা ওখানে আমাদের গাইডলাইন যেটা করেছি ওখানে বলা আছে যে 3000 থেকে 5000 ওয়ার্ড। এখানে আশা করি 10 to 12 পেজের মধ্যে কি ম্যাক্সিমাম আমাদের 15 পেজের মধ্যে হয়ে যাবে। এবার 15 পেজেস যদি আমাদের MS ওয়ার্ড যদি ফাইল হয়, সেটাকে আমরা যখন PDF করব সেটা ন্যাচারালি আমাদের 10 MB নিচেই থাকবে, অনেক কমেই থাকবে, কোনো অসুবিধা নেই। কম্প্রেস করার কোনো প্রয়োজন নেই, যেহেতু আমরা যেহেতু আমাদের ওয়ার্ড লিমিটেশন এবং পেজ লিমিটেশন আমরা বলে দিয়েছি। ওরা যদি সেইভাবে করে ওটা 10 MB কমেই থাকবে, 10 MB বেশি থাকবে। লার্নারদেরকে বলি যে তোমরা আমাদের যে গাইডলাইনটা শেয়ার করবো সেখানে দেওয়া আছে, দেখবে যে 3000 থেকে 5000 ওয়ার্ডের মধ্যে লেখার চেষ্টা করবে এবং সেটা 10 to 12 পেজ কি 15 পেজের মধ্যে হয়ে যাবে এবং সেটা অবভিয়াসলি দেখবে 10 MB নিচেই থাকবে। কারো যদি 10 MB নিচে যদি না থাকে তখন সেটাকে কম্প্রেস করতে হবে। আশা করি 10 MB বেশি হবে না, 10 MB কমেই থাকবে। হ্যাঁ, প্রস্তুতি দিই। আচ্ছা, একজন আবার বলছে যে মেথোডোলজিটা কি আরেকবার বলা, মানে এত বড় জিনিসটাকে তো আহ মানে সেই হিসেবে বলা যাবে না, কিন্তু তাও আমি 2 মিনিটে বলার চেষ্টা করছি। দেখো, মেথোডোলজিটা বেসিক্যালি হাউ ইউ আর গোয়িং অ্যাবাউট, তোমার পদ্ধতিটা, গবেষণার পদ্ধতি। এবার এটাতে আগে বলে যে সেকেন্ডারি ডেটা নেবে, তাহলে সে শুধু ওই একজনকে আবার বলেছে সেকেন্ডারি ডেটাতে কি কি স্যাম্পলিং লাগে? না, সেকেন্ডারি থেকে কেন স্যাম্পলিং লাগবে? তুমি তো আর উত্তরদাতার সাথে কোনো টাচেই নেই, তোমাকে তো অলরেডি যেগুলো বইপত্র আছে সেগুলোকেই তুমি রিভিউ করে দিচ্ছ। ওটা যেমন রিভিউ অফ লিটারেচার একটু করে ওটা ছোট করে লিখছো, কিন্তু সেকেন্ডারি ডেটা যখন ওই তোমার ওই মেথোডোলজি চ্যাপ্টার যখন তোমরা ওটাকে রিভিউ মানে এটা করছো, অ্যানালিটিক্যাল যে জায়গাটা, সেই জায়গাটা সেকেন্ডারি ডেটাতে ওটাকে আরো বড় করে তোমাকে করতে হবে। যারা সেকেন্ডারি ডেটা নিয়ে কাজ করবে তারা আরেকটু বেশি বইপত্র নিয়ে পড়াশোনা করতে হবে, এই একটা ব্যাপার। আর যারা প্রাইমারি যদি করো, তাহলে ধরো ইট ডিপেন্ডস অন হাউ হোয়াট কাইন্ড অফ টপিক ইউ হ্যাভ সিলেক্টেড। যদি ধরো কেউ ধরো কেউ যদি সে ড্রাগ এডিকশনের উপরে কাজ করছে, তো সেখানে কিংবা এক্সপিরিয়েন্স নিয়ে যদি কেউ কাজ করতে চাইছো, হ্যাঁ, কিংবা কোনো ওরাল কোনো কারোর ওরাল হিস্ট্রি নিতে চাইছো, তখন ন্যাচারালি তোমাকে কেস স্টাডিজ নিতে হবে। কোনো এক্সপিরিয়েন্স জানতে চাইছো, সেগুলো তো তুমি কখনো স্যাম্পলিং নিয়ে করতে পারো না। এক্সপিরিয়েন্স কি তুমি বলতে পারো 5% কেঁদেছি আর 6% হেসেছি? কখনো বলা যায়? তো সেটা তো ইটস অল ইউর ইমোশনস, হাউ ইউ টক, তোমার চোখের চাউনি, তোমার গলার টোন, এইগুলো বুঝতে হবে। তখন তোমাকে ন্যাচারালি মানে একটা যদি ধরো তুমি কোনো কেউ ট্রমাটাইজ কোনো মহিলা, মানে যারা ডোমেস্টিক ভায়োলেন্স নিয়ে যারা ট্রমাটাইজ, ওদের নিয়ে তুমি কাজ করতে চাইছো, ওদের এক্সপিরিয়েন্স জানতে চাইছো, ও তো সেই যে গ্লানিটা তুমি তাদের, হয়তো সে চুপ থাকলো, সে কোনো কথাই বললো না, তা সেই দ্যাট সাইলেন্স ইজ অলসো that is conveying you something, একটা মিনিং আছে। তো এই যে জায়গাগুলোকে বুঝতে গেলে তোমাকে কি করতে হবে? তখন তোমাকে গুণগত ভাবে নিতে হবে। গুণগত ভাবে নেওয়াটাই হলো কোয়ালিটেটিভ, অর্থাৎ যেখানে তুমি কেস স্টাডিজ নিয়ে কাজ করছো। আর কোয়ান্টিটেটিভ অ্যানালিসিস কখন কি করবে? যখন ধরো বলতে এই অঞ্চলে কোভিড এর কি প্রকোপ ছিল, কত পার্সেন্ট মানুষ, এখানে যেখানে তুমি পার্সেন্টেজে আনতে চাইছো, কতটা ম্যাগনিটিউডটা দেখাতে, এক্সটেন্ট কিংবা ম্যাগনিটিউডটা দেখাতে যেখানে চাইছো, সেখানে তুমি নিয়ে নেবে স্যাম্পলিং। এবার স্যাম্পলিং ধরো একটা জায়গায় তো 500 জন আছে, তুমি 500 জনকে তো নিতে পারো না। সেখান থেকে তুমি একটা বিশেষ কিছু পদ্ধতি আছে, সেই পদ্ধতিটাকে নিয়ে তুমি সেখান থেকে 30 জনকে সিলেক্ট করে নিলে, হয়তো পারপাসিভ স্যাম্পলিং নিলে, কিংবা ধরো বলে যে মহিলাদের উপরে কোভিড এর কি সিচুয়েশন ছিল, হ্যাঁ, তো এখানে তাহলে কি মহিলাদের উপর তুমি বলেই দিচ্ছ যে মহিলাদের নিয়ে কাজ করছো, তাহলে সেখানে তোমার পারপাসিভ স্যাম্পলিং তুমি নিয়ে নিলে। তো এইভাবে তুমি 30 জনকে নিয়ে নিলে। তো এটা হলো তোমার মেথোডোলজিতে তোমার কোয়ান্টিটেটিভ অ্যানালিসিস যখন করছো। তারপরে সেকেন্ডারি ডেটা, সরি, যদি তুমি কোয়ালিটেটিভ রিসার্চ করছো, সেখানে তোমার কোয়েশ্চেনিয়ার কিংবা ইন্টারভিউ শিডিউল এগুলো কিছুই লাগছে না।
জাস্ট কয়েকটা গাইডিং কোয়েশ্চেন থাকলো, তুমি জাস্ট ওইটাকে ভিত্তি করে তুমি ডিসকাস করলে, তোমার ইন্টারভিউটা ইনডেপথ নিয়ে নিলে। কিন্তু যখন তুমি কোয়ান্টিটেটিভ করছো, তো তোমাকে একটা টুল তৈরি করতে হচ্ছে। যেমন স্যার বললেন যে তোমার হয়তো গুগল ফর্ম তৈরি করে তুমি পাঠালে, কিংবা ইন্টারভিউ শিডিউল তৈরি করলে সেভাবে পাঠাতে হবে। এইভাবে তোমাকে এই করতে, মেথোডোলজি ইজ বেসিক্যালি, আর কিংবা তুমি দুটোও করতে পারো। তুমি কোয়ালিটেটিভ কিছু দুটো কেস স্টাডি নিয়ে নিলে, আর 30টা স্যাম্পল নিয়ে তুমি কাজ করে, সেটা তোমার মিক্সড হয়ে গেল, একলেকটিক মেথড, মানে where you are taking both qualitative and quantitative, it's a mixed approach। ঠিক আছে? তো এইটা তাহলে বেসিক্যালি, তাহলে আমি চট করে যদি সাম আপ করছি, ফার্স্ট ইজ ইউর ইন্ট্রোডাকশন, সেকেন্ড হচ্ছে অবজেক্টিভ অফ ইউর স্টাডি, rational, sorry, আগে rational of your study, objective, review of literature, methodology, তারপরে তোমার অ্যানালিসিস পার্টটা, অ্যানালিসিস, ডেটা অ্যানালিসিস, তারপরে তোমার আসছে মেজর ফাইন্ডিংস, তারপরে সাজেশন মানে সোশ্যাল ওয়ার্ক ইন্টারভেনশন কি হতে পারে, এনজিও রোল, সোশ্যাল ওয়ার্কার্স রোল, গভর্নমেন্ট রোল, এগুলো কি কি থাকবে, সেগুলো তোমার সুপারিশে মানে রেকমেন্ডেশনে চলে আসবে। আর শেষমেশ তোমার এ কোথা থেকে গ্রন্থ পঞ্জিকা, তুমি কোথা থেকে কি পড়েছো নিয়েছো, সেগুলো থাকলো। তো এইটা হচ্ছে বেসিক্যালি তোমার মানে পুরো ব্যাপারটা। আর সোশ্যাল ওয়ার্ক অ্যাপ্রোচ যাতে যাতে থাকে, সোশ্যাল ওয়ার্ক ইন্টারভেনশন তোমার যাতে তুমি দেখাতে পারো, এই সব নিয়ে তোমরা একটা ভালো করে এখন চিন্তা ভাবনা শুরু করে দাও। আমার মনে হয় 2-3 দিনের মধ্যে তোমরা, আশা করি আমরা ওই গাইডেন্স গুলো বলে দিতে পারবো, যে মানে কার কাছে তোমরা গাইডলাইন, সরি মানে সুপারভাইজার্সদের আন্ডারে, মনোজিৎ আমার বলে মনে দাও, হয় বলে দাও, বলে দাও, হ্যাঁ বলে দাও না, কারা কার আন্ডারে, ওটা একটু যদি আগে যেটা ছিল, হ্যাঁ হ্যাঁ আগে যেটা ছিল সেমই বলে দাও। আচ্ছা, যেমন কল্যাণদার আন্ডারে, মনে হয় কল্যাণদা আপনার আন্ডারে বীরভূম, আমার হ্যাঁ দুর্গাপুর বর্ধমান, আরসি, হ্যাঁ বীরভূম, দুর্গাপুর আরসির হ্যাঁ আন্ডারে যে মানে আরসি, স্টাডিজ, হ্যাঁ দুর্গাপুর আরসির আন্ডারে, ওটার ওয়েবসাইটে আমাদের দেওয়া আছে। তো দুর্গাপুর আরসি আন্ডারে যারা যারা যে স্টাডি সেন্টার পড়ছে, ওরা কল্যাণদার কাছে মানে সুপারভিশনে যাবে। আর নর্থ বেঙ্গল মানে জলপাইগুড়ির আন্ডারে যারা পড়ছে, তারা মনোজিৎ স্যারের আন্ডারে আসবে। আর হেডকোয়ার্টার অর্থাৎ কলকাতা আর নদিয়া, কল্যাণী, এর আন্ডারে যারা যারা যে স্টাডি সেন্টার পড়ছে, সেখানকার স্টুডেন্টরা আমার কাছে আমরা করবো। এবারে আমরা আলাদাভাবে একটা মানে গ্রুপ তৈরি করে নেব নিজেদের। তাহলে তোমরা প্লাস ইমেল তো দেওয়াই আছে, কল্যাণদার ইমেলটা বোধহয় একটু শেয়ার করে দিলে ভালো দেওয়া হবে। আছে, ওখানে দেওয়া আছে, গাইডলাইন সব দেওয়া আছে, হ্যাঁ গাইডলাইনে দেওয়া আছে, হ্যাঁ ওকে ওকে। তাহলে ওইভাবে আমাদের 3 জনকার আন্ডারে বলে দিলাম, দুর্গাপুর কল্যাণ স্যার, জলপাইগুড়ি মনোজিৎ স্যার, আর আমার আন্ডারে কলকাতা মানে হেডকোয়ার্টার্স অ্যান্ড কল্যাণী। ঠিক আছে? তো গাইডলাইন্স একটু দেওয়া তোমরা, আছে, অসুবিধা নেই। গাইডলাইন্স হ্যাঁ তোমরা আমাদের ওই ওয়েবসাইটে দেখে নেবে, রিজিওনাল সেন্টার, হ্যাঁ মানে ওয়েবসাইট দেখা দরকার নেই ওদের, ওয়েবসাইট হ্যাঁ যদি নাও দেখে, ওয়েবসাইট যদি নাও দেখে অসুবিধা নেই, লিংক গুলো আমি গাইডলাইনে দিয়ে দিয়েছি, ওই ওকে ওকে, গাইডলাইনটা হ্যাঁ ফলো করলে তাহলে তো ওখানে সেই হিসেবেই একটা গ্ল্যান্স সব পেয়ে যাবে, একদম একদম সব হ্যাঁ, পেয়ে কে যাবে, কোন স্টাডি সেন্টারে পড়ছো সেটা দেখে সেই স্যারের সাথে সেটা পেয়ে যাবে, হোয়াটসঅ্যাপ হ্যাঁ আমরা গ্রুপ তৈরি করে নেব, তোমরা জয়েন করে নেবে। ঠিক, তো তার লিংকও তৈরি, মনোজিৎ হ্যাঁ এই 3টে হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করে লিংক তৈরি যদি দিয়ে দেওয়া হ্যাঁ যায়, হ্যাঁ তাহলে হ্যাঁ খুব হ্যাঁ সুবিধা হবে। ঠিক আছে, আমি সেটা দেখছি, হ্যাঁ কারণ গতবারে যেমন টেলিগ্রাফ আমার করেছিলাম, কাছে নেই, টেলিগ্রাফ না, সরি টেলিগ্রাম। টেলিগ্রাম, আচ্ছা আচ্ছা, ঠিক আছে আমি দেখছি। ঠিক আছে, তারপরে এই যে একটা নিজেদের গ্রুপ তৈরি হয়ে যাবে, আরো কাজটা সুবিধে হয়ে যাবে। ঠিক আছে, চলো তাহলে পিসিপি তোমাদের এখনো দরকার নেই, পিসিপি জানতে, পার্সোনাল কন্ট্যাক্ট প্রোগ্রাম তোমাদের এখন হচ্ছে না, অনলাইন মোডেই এখন চলছে, তো ডোন্ট ওয়ারি অ্যাবাউট পিসিপি। ওকে, সো অল দ্য বেস্ট, কিপ থিঙ্কিং হার্ড, ভালো ভালো মানে এগুলো পড়াশোনা করো, ভালো ভালো বই পড়ো, খুব ভালো ভালো টপিক তৈরি করো, আর চলো লেগে পড়ি কাজে। ওকে, অল দ্য বেস্ট এভরিবডি। বললাম না, আমরা কি শেষ করতে পারি? নেই, ও ঠিক আছে, আমাদের মোটামুটি মেজর জিনিসগুলো আমরা বলে দিয়েছি, এবার আমরা আমাদের সেশনটাকে ক্লোজ করতে পারি, তাই তো কস্তুরী? এই পিসিপি কিছু কি ফর্মে আছে?
বলছে পিসিপি কি আমি বুঝতে পারছি না পিসিপি মনোজিৎ মানে একটা বলো। পার্সোনাল কন্ট্যাক্ট প্রোগ্রাম, আগে যে পিসিপি সেন্টার গুলো ছিল তার নাম। না তো সেখানে ওরা বলছে ওটা কি ফাঁকা রাখবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্কিপ করা যাবে, অসুবিধা নেই, স্কিপ করা যাবে, অসুবিধা নেই, ঠিক আছে। ফাঁকা দিতে পারে, অসুবিধা নেই, কম্পালসারি নয়। ঠিক আছে, তাহলে আমরা আমাদের সেশনটা Sayon, thanks so ক্লোজ করি। much হ্যাঁ, থ্যাংক for ইউ। bearing with us. থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ স্যার। Thank you. সেশন ক্লোজ করছি হ্যাঁ তাহলে। হ্যাঁ হ্যাঁ, ঠিক ওকে আছে। কল্যাণ দা, তাহলে আমরা এ করছি, কল অফ করছি। ওকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। All of you stay well. Bye. Good evening and bye. ক্লোজ করলাম সেশন। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, Okay, thank you so much.